আমাকে আর মারবেন না। আমার অনেক কষ্ট হচ্ছে। এবার থামুন প্লিজ। কষ্ট? কিসের কষ্ট? এতটুকুতেই কষ্ট হলে চলবে নাকি? এ তো সবে শুরু। তুই আমার সাথে যেটা করেছিস তার জন্য এটা কিছুই না। আমি এমন কি অন্যায় করেছি যার জন্য আপনি আমাকে এভাবে মারছেন? বা, ভালো মানুষের নাটক হচ্ছে আমার সাথে? তুই জানিস না তোকে কেন মারছি? এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমাকে বিয়ে করার? সামান্য ড্রাইভার হয়ে তুই আমাকে বিয়ে করার সাহস পেলি কোথা থেকে? তোকে তো আমি 2 লাখ টাকা দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালানোর জন্য। তাহলে তুই পালালি না কেন? আমার থেকে টাকা নিয়ে না পালিয়ে আমাকে বিয়ে করলি কেন বল? টাকা? কিসের টাকা? আমি আবার কখন টাকা নিলাম? আর আপনি তো বিয়েতে রাজি ছিলেন, তাহলে এখন এসব কি বলছেন? ও, তুই এখন কিছুই বুঝতে পারছিস না তাই না? লোভীর জাত। আমার থেকে টাকা নিয়ে এখন অস্বীকার করছিস। অবশ্য তোদের মতো ছোটলোকদের কাজই তো এটা। আমারই ভুল হয়েছিল যে তোকে বিশ্বাস করেছিলাম। তোদের মতো ছোটলোকদের স্বভাবই তো এমন, গলা দিয়ে উতরে গেলে আর সেটা মনে থাকে না। কিন্তু তুই ভাবিস না এত সহজে পার পেয়ে যাবি। আমার টাকা হজম করা এত সহজ না। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কোন টাকার কথা বলছেন। আমি তো জানতাম আপনি এই বিয়েতে রাজি, কিন্তু আপনি যে বিয়েটা করতে চান না সেটা জানলে আমি আপনাকে বিয়ে করতাম না। বাহ! টাকা নিয়ে পাল্টি মারলি আর এখন বলছিস আমি রাজি না জানলে বিয়ে করতি না। এই আমার চেহারায় কি কোথাও বলদ লেখা আছে? নাকি আমার চেহারাটাই দেখতে বলদের মতো? বলতো। আসলে কি বলতো, ভুলটা আমারই। তোর এই সরল সহজ চেহারা দেখে এতদিন ভাবতাম তুই একটা ভালো ছেলে। কিন্তু তুই যে এত বড় চিটার এটা আগে টের পাইনি। আগে টের পেলে কখনোই তোকে বিশ্বাস করতাম না। তুই আমার বাবাকে কি জাদু করেছিস বলতো, যে বাবা তোর মতো একটা ফকিন্নির সাথে আমার বিয়ে দিল? আমার বাবা মানুষ চিনতে এত বড় ভুল করলো? বাবা হয়তো ভেবেছে তুই গরিব কিন্তু সৎ আর ইমানদার, তাই নিজের একমাত্র মেয়েকে তোর হাতে তুলে দিয়েছে। কিন্তু বাবা তো আর জানে না যে তুই কত বড় বাটপার। আচ্ছা সত্যি করে বল তো, তুই আমার বাবার এই সম্পত্তির লোভে আমাকে বিয়ে করেছিস, তাই না? হ্যাঁ, সেটাই হবে। আর আমি কত বোকা দেখ, যার কিনা আমার এত টাকার সম্পত্তির উপরে নজর, তাকে মাত্র 2 লাখ টাকা দিয়েছিলাম। তোর আরো টাকা লাগলে আমাকে একবার জানাতি, আমি দিতাম তোকে টাকা। অন্তত আমার জীবনটা তো নষ্ট হতো না। কেন নষ্ট করলি আমার জীবনটা? নদী, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সত্যি কোনো টাকা নেইনি। আপনি কিসের টাকার কথা বলছেন আমি সেটাও বুঝতে পারছি না। চুপ! একদম আমার নাম মুখে নিবি না। তোর মতো ছেলের কোনো অধিকার নেই আমার নাম ধরে ডাকার। এখন এসব ফালতু নাটক বন্ধ কর। বিয়ে তো করেছিস, এখন বাসরের মজা উপভোগ কর। কথাটা বলে নদী নিজের হাতে থাকা বেল দিয়ে আয়নকে আবারও মারতে শুরু করে। আয়ন চুপ করে মার খেতে থাকে। নদী আয়নকে ইচ্ছে মতো মেরে ক্লান্ত হয়ে হাতের বেলটা ছুঁড়ে মারে। তারপর আয়নকে ওই অবস্থায় ওখানে রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নদী বড়লোক বাবার একমাত্র মেয়ে। ছোট থেকে ওর ইচ্ছা ও ডিফেন্সে জব করবে। নিজের স্বপ্ন পূরণের জন্য আজ পর্যন্ত কারোর সাথে রিলেশন পর্যন্ত করেনি। কিন্তু এখন হুট করে ওর বিয়ে হয়ে যাওয়ায় ও ভয় পায়। কারণ বিবাহিত অবস্থায় ডিফেন্সে জব হয় না। নিজের এত বছরের স্বপ্ন ভেঙে যাওয়ায় নদী রাগে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে টানা 2 ঘন্টা যাবৎ আয়নকে চামড়ার বেল্ট দিয়ে মেরে এখন বেলকনিতে এসে বসে পড়ে। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। ও কখনো কল্পনা করতে পারেনি ওর সব স্বপ্ন এভাবে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। হঠাৎই নদীর ফোনের কল বেজে ওঠে। নদী, তুই ঠিক আছিস? আমি কি শুনলাম এটা? ওই ড্রাইভারের বাচ্চা নাকি তোর থেকে টাকা নিয়েও তোকে বিয়ে করেছে? হ্যাঁ রে দোস্ত, আমার সব শেষ। আমার সব স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওইটা কি করলো? কেন করলো? এই যে আমার ডিফেন্সের জব করার শখ, সেটার কি হবে? আমি তো আর ডিফেন্সে যোগ দিতে পারবো না। আমার সাথে এমনটা কেন হলো বল তো? আল্লাহ আমার সাথে এমন কেন করলো? আর কেউ না জানুক। তুই তো জানিস আমি ডিফেন্সে জব পাওয়ার জন্য কত কিছু করেছি। নিজের একমাত্র ভালোবাসা, যাকে সেই স্কুল লাইফ থেকে গোপনে পছন্দ করে এসেছি, তাকেও নিজের চোখের সামনে অন্যের হতে দেখেছি। আমি এখন কি করব দোস্ত? বল না, আমি এখন কি করব? আমি যদি ঢাকাতে থাকতাম তাহলে কোনোদিন তোর বিয়ে ওই ফকিনীটার সাথে হতে দিতাম না। ওর সাথে তো দূর, তোর বিয়েই এখন হতে দিতাম না। এই সময়টাতেই আম্মু অসুস্থ হয়ে পড়লো আর আমাকে সিলেট আসতে হলো। আমি এসে ওই ফকিনীটার এমন অবস্থা করব, ও আজীবন মনে রাখবে দেখিস। ওর বিয়ে করার শখ একদম মিটিয়ে দেব। তুই একটু ঠান্ডা হ।
আমি এসে সব ঠিক করে দেব। দীপ্ত নদীর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে ওরা খুব ভালো বন্ধু। নদী দীপ্তকে নিজের মনের সব কিছু শেয়ার করে। এখন একটু হালকা অনুভব করে। নদী রুমে এসে দেখে আয়ন তখনও সেই জায়গায় মাথা নিচু করে বসে আছে। আয়নের সাদা পাঞ্জাবির উপরে লাল লাল রক্তের দাগ একদম স্পষ্ট হয়ে ভেসে এসেছে। নদী তখন নিজের ফুসখুইয়ে পাগলের মতো আয়নকে মেরেছে। এখন আয়নের অবস্থা দেখে ওর একটু মন নরম হয়। ও কাটা জায়গায় লাগানোর একটা মলম আয়নের দিকে ছুঁড়ে মারে আর বলে, ভাবিস না তোকে মাফ করে দিয়েছি। তুই যেটা করেছিস তার কোনো মাফ হয় না। এই মলমটা দিলাম তোর ঘা শুকানোর জন্য, যাতে নতুন করে আবারও তোকে আঘাত করতে পারি। এটা লাগিয়ে নে। তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমাকে বিয়ে করা। সেটা এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। আমি জানি না আপনি আমাকে কিসের শাস্তি দিচ্ছেন। কোনো অন্যায় না করেও আজকে আপনার হাতে আমাকে রক্তাক্ত হতে হলো। একদিন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, তবে দেখবেন সেদিন আবার বেশি দেরি না হয়ে যায়। নদী আয়নের কথাকে একেবারে অগ্রাহ্য করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই নিচে নেমে আলমারি থেকে একটা বিছানার চাদর, একটা কাঁথা আর একটা বালিশ এনে আয়নের মুখের উপরে ছুঁড়ে মেরে বলে, আমার সাথে আমার বিছানায় শোয়ার চিন্তা মাথাতেও আনবি না একদম। তোর জায়গা নিচে, আমার রুমে শুতে পারছিস, এটাই তোর কপাল। নদী আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর আয়ন নিচে বিছানা করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে আয়ন প্রতিদিনের মতো গ্যারেজে গিয়ে গাড়ি বের করে, তারপর গাড়ি পরিষ্কার করে। নদীর বাবা তখন মর্নিং ওয়াক করার জন্য বের হয়। উনি আয়নকে গাড়ি পরিষ্কার করতে দেখে বলে, আয়ান, তুমি এত সকালে এখানে কি করছো? গাড়িটা পরিষ্কার করছিলাম। আরে তুমি কি পাগল নাকি? তুমি এখন আর এই বাড়ির ড্রাইভার নেই, তুমি এখন এই বাড়ির জামাই। তুমি কেন গাড়ি পরিষ্কার করবে? চলো আমার সাথে মর্নিং ওয়াক করে আসি। কিন্তু কোনো কিন্তু না, চলো। আচ্ছা চলুন। আয়ন আর নদীর বাবা মর্নিং ওয়াকে যায়। সকালে নদী ঘুম থেকে উঠে দেখে আয়ন নেই। ওভাবে আয়ন চলে গেছে বাড়ি ছেড়ে। ও তবুও শিওর হওয়ার জন্য পুরো বাড়ি খুঁজে দেখে, কিন্তু কোথাও আয়নকে দেখতে পায় না। আয়নকে না পেয়ে ও খুবই খুশি হয়। ও খুশি মনে দীপ্তকে কল দেয়। দোস্ত, একটা গুড নিউজ আছে। কি আয়ান পালিয়েছে। মানে কি? ও কেন পালাতে যাবে? কিছু উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ, পালিয়েছে। ওকে আমি পুরো বাড়িতে খুঁজেছি, ও কোথাও নেই। কিন্তু হঠাৎ পালাতে যাবে কেন? কালকে রাতে ওকে বেল্ট দিয়ে অনেক মেরেছিলাম আর বলেছিলাম এটা সবে শুরু, এরপরে তোর আরো খারাপ অবস্থা করব। সেই ভয়ে হয়তো পালিয়েছে। তুই শিওর? 90% শিওর। দাঁড়া, নিচে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করে দেখি কাউকে কিছু বলে গেছে কিনা। যদি এমনি বাইরে যায় তাহলে কাউকে না কাউকে ঠিকই বলে যাবে। আচ্ছা দেখ গিয়ে। দীপ্তর সাথে কথা বলা শেষ করে নদী নিচে নামে। এত সকালে যদিও বাসার আর কারো ঘুম ভাঙে না অন্যদিন, কিন্তু আজকে অন্যরাও উঠে গেছে সকাল সকাল। ওর বাবারা 2 ভাই 1 বোন। ওর বাবা সবার বড়, ওর পরে ওর চাচা আর সবার ছোট ফুপু। ওর দাদার 2 বিয়ে। বড় ঘরের সন্তান ওর বাবা, আর ওর চাচা আর ফুপু ওর দাদার দ্বিতীয় স্ত্রীর সন্তান। মানে ওর চাচা ফুপু এরা ওর বাবার সৎ ভাই বোন, কিন্তু ওনারা 3 ভাই বোন সবসময় মিলেমিশে থাকে। নদী নিচে নেমে দেখে ওর মা আর চাচি মিলে নাস্তা রেডি করছে। এ বাড়িতে অনেকগুলো কাজের লোক থাকলেও ওর মা আর চাচি সব রান্না করে। নদী এসেই ওর চাচিকে জড়িয়ে ধরে। ঘুম কেমন হয়েছে নদী? ভালো। আয়ান কোথায়? তুমি একা এলে যে? ওই ড্রাইভারের বাচ্চা কোথায় তা আমি জানবো কি করে? দেখো গিয়ে, হয়তো ঘর থেকে দামি কিছু নিয়ে পালিয়েছে। এই ভাইয়া আসলেই আমারও মন বলছে ওই ড্রাইভারের বাচ্চা পালিয়েছে। সকাল থেকে দেখছি না। নীলাই নদীর ফুপুর ছেলে, বয়সে ওর থেকে 2 বছরের বড়। নদীর কথা শুনে ওর মা এসে ওকে ওর চাচির কাছ থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করায়। তারপর শাসনের সুরে বলে, এসব কোন ধরনের বেয়াদবি নদী? এই শিক্ষা পেয়ে বড় হয়েছো তুমি? ড্রাইভারের বাচ্চা কি? ও তোমার স্বামী হয়। কিসের স্বামী? আমি ওকে স্বামী হিসেবে মানি না। নদী, তুমি দিন দিন মাত্রা ছাড়া বেয়াদব হচ্ছ। এখনো সময় আছে, ভালো হও, না হলে কোনোদিন তোমার গায়ে হাত উঠে যাবে আমার, বলে দিলাম। এই শুনুন, আপনি আমাকে একদম জ্ঞান দিতে আসবেন না বলে দিলাম। আপনি কে আমার গায়ে হাত তোলার? আমি তোমার মা। মা আর আপনি? আপনি হচ্ছেন একজন স্বার্থপর মহিলা, যে কিনা নিজের আর নিজের পরিবারের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। মায়ের দায়িত্ব পালন করেছিলেন সেদিন, যেদিন আমার সবচেয়ে বেশি দরকার ছিল আপনাকে। যাই হোক, পুরনো কাসুন্দি ঘেঁটে তো আর লাভ নেই। আপনাকে একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি,
আই হেইট ইউ। আমার উপরে আপনার এই মায়ের অধিকার ফলাতে আসবেন না একদম। নদীর ব্যবহারে ওর মা মনে মনে কষ্ট পেলেও সেটা বাহিরে থেকে প্রকাশ করে না। উনি আবারও নদীকে ধমকের সুরে বলেন, তুমি মানো আর না মানো আমি তোমার মা, তাই তোমাকে ঠিক ভুল শেখানোটাও আমার দায়িত্ব। তার জন্য তোমার গায়ে হাত তুলতে হলে আমি তাই তুলব। ও প্লিজ, আপনি দয়া করে আমাকে ঠিক ভুল শেখাতে আসবেন না। শেখানোর প্রয়োজন পড়লে অবশ্যই শেখাবো। আয়ান তোমার স্বামী, ওকে সেই সম্মানটা দাও। আর নিলয় শোনো, আয়ান এখন এ বাড়ির জামাই, তাই তার সম্পর্কে কথা বলার আগে 10 বার ভাববে। নাস্তা বানাতে এখনো দেরি আছে, তুমি নিচের রুমে যাও, নাস্তা হয়ে গেলে ডাকবো। জি মামি। কথাটা বলে মা আবারও কিচেনে চলে যায় আর নদী গিয়ে সোফায় বসে পড়ে আর বিড়বিড় করে বলে, হুহ, আসছে আমার মা হতে। সেদিন তো আমার চেয়েও ওনার নিজের আর নিজের পরিবারের সম্মান স্বার্থ সবার আগে ছিল। সেদিন তো আমার মা হওয়ার দায়িত্ব উনি পালন করেননি, আর আজকে আসছেন মা হতে। আমার জন্য আমার মা সেই 5 বছর বয়সেই মারা গেছেন। আর কাউকে আমি এখানে মা বলে মানি না, ওনাকে আমি শুধু ঘৃণা করি। নদী আরও কিছু বলবে তার আগে আয়নকে ধরে নিয়ে ওর বাবা বাড়িতে প্রবেশ করে। আয়নকে দেখেই বোঝা যাচ্ছিল ওর কিছু হয়েছে। নদী সামনে থেকে ভালো করে খেয়াল করে দেখে আয়নের কপালে ব্যান্ডেজ, আর ও একা হাঁটতেও পারছে না, ওর বাবার কাঁধে ভর দিয়ে হাঁটছে। এ কি, আয়ানের কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে ওর? আরে বলছি তার আগে ওকে একটু পানি দাও। ছোট, 1 গ্লাস পানি আনতো। আনছি ভাবি। নদীর বাবা আয়নকে সোফায় বসিয়ে দেয়। নদী সেটা দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। আয়ান পানির গ্লাসটা নিয়ে পুরো পানিটা একদমই খেয়ে নেয়। আয়নকে ফিরে আসতে দেখে নদীর রাগ হয়, কিন্তু আয়নের কপালে ব্যান্ডেজ আর পায়ে ক্ষত দেখে ও মনে মনে খুশি হয়। আয়ান, কি হয়েছে বাবা তোমার? কপালে ব্যান্ডেজ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। ও তেমন কিছু না। তেমন কিছু না মানে কি জানো, আজকে মরতে মরতে বেঁচে ফিরেছি। আজকে আয়ার না থাকলে আমাকে আর তোমরা পেতে না। মানে কি এসব কি বলছো? যা বলছি সত্যি বলছি। আজকে একটুর জন্য একটা ট্রাকের নিচেই চাপা পড়িনি। আয়ান যদি সঠিক সময়ে আমাকে টান দিয়ে না সরাতো তাহলে ট্রাকটা আমাকে পিষে দিয়ে যেত। আজকে বেঁচে গিয়ে ওর একটা বাইকের সাথে ধাক্কা লেগেছে, পড়ে গিয়ে ইটে কপাল কেটেছে আর পায়েও অনেক ব্যথা পেয়েছে। ইস, তোমার কোথাও লাগেনি তো? না, আমি একদম ঠিক আছি। আয়ানের পায়ের ক্ষতটা বেশ গভীর, কয়েকদিন ওর হাঁটা চলাই বেশ অসুবিধা হবে। হ্যাঁ বাবা। এক কাজ করো, তুমি ওকে রুমে নিয়ে যাও। ও একা একা এখন কিছুদিন চলাচল করতে পারবে না। তোমাদের নাস্তা রুমে পাঠিয়ে দেব। কিন্তু আমি ওকে কিভাবে নিয়ে যাব? কেন? তোমার বাবা যেভাবে নিয়ে আসলো সেভাবেই নিয়ে যাবে। ও নিজের পায়েই যাবে, তুমি শুধু ধরে নিয়ে যাবে। কোলে করে নিতে বলা হয়নি তোমাকে। আমি কেন? কারণ ও তোমার স্বামী আর তুমি ওর বউ। অন্য কেউ কেন ওকে নিয়ে যাবে তুমি থাকতে? নদী আর ওর মায়ের কথার পিছে কিছু বলতেও পারে না। ও আর সবার সামনে অতীতের একটা ঘটনার জন্য ওর মাকে যতই অপমান করুক না কেন, নিজের বাবার সামনে সেই সাহস পায় না। ও ছোট থেকে ওর বাবাকে খুব ভয় পায়। ওর বাবার কোনো কথার অবাধ্য হয় না। বাবার ভয়েই ও আয়নকে বিয়ে করেছিল। এখনও তেমনি বাবার ভয়ে আয়নকে ধরে ধরে রুমে নিয়ে যেতে থাকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় নদীর আগে কিরমির করে আয়নকে ফিসফিস করে বলে, খুব খুশি হচ্ছিস তো, তাই না আমাকে খাটিয়ে? এই যে আমার এখন তোকে এভাবে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। এর ফল তুই পাবি। সুস্থ হ, তারপর দেখ কি করি। এখন তো শুধু পায়ে ব্যথা পেয়েছিস, সুস্থ হওয়ার পরে তোর পা ভাঙব আমি। আয়ন নদীর কথায় কোনো উত্তর দেয় না। একবার নদীর দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ ঘুরিয়ে সরিয়ে নেয়। নদী আয়নকে ধরে ধরে এনে খাটে বসিয়ে দেয়। আমাকে খাটে কেন বসালেন? নিচে নামিয়ে দেন। একদম বেশি পটর পটর করবি না। আমার চেয়ে বেশি বুঝতে আসলে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেব। আপনি আমাকে কি পেয়েছেন? হ্যাঁ, শুধুমাত্র আপনাকে বিয়ে করেছি, তার মানে কিন্তু আপনার কেনা গোলাম হয়ে যায়নি আমি, ঠিক আছে? যখন যা মনে আসছে বলছেন, যা মন চাইছে করছেন। এত যদি সমস্যা আমাকে নিয়ে, তাহলে বিয়েটা করলেন কেন? তুই তো আমাকে ধোকা দিলি, পালানোর কথা বলেও পালাসনি, ঠিকই আমার ঘাড়ে চেপে বসলি। এই শুনুন, আমি না আপনাকে কোনো ধোকা দেই নাই। আচ্ছা, মানলাম আমি পালাই নাই, কিন্তু যেখানে আপনার মত ছিলই না সেখানে বিয়েতে রাজি কেন হলেন আপনি? শুরুতেই কেন আপনার বাবাকে বললেন না যে আপনি বিয়েটা করতে চান না?
নিজে রাজি হয়ে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তাই না? আয়নের যুক্তি শুনে নদী বলার মতো কিচ্ছু পায় না। ও বলবেই বা কি? ও তো সত্যি ওর বাবার ভাই তখন বিয়েতে রাজি হয়েছিল। নিজের সম্মান রক্ষা করতে নদী বলে, তোকে বলেছি না বেশি পটর পটর করবি না, না হলে মুখে কষ্টেপ লাগিয়ে দেবে একদম। থাক এখানে, আমি গিয়ে নাস্তা নিয়ে আসি। নদী এক প্রকারে পালিয়ে যায় আয়নের কাছ থেকে। নদী রুম থেকে বের হতেই আয়ন উঠে দাঁড়ায়। ও গিয়ে দরজাটা আটকে দেয়। ওর চোখে মুখে এক ধরনের রহস্যের হাসি ফুটে ওঠে। নিজের পকেট থেকে ফোন বের করে একজনকে কল দেয় আর বলে, গুড জব তাশা। যে লোককে পাঠিয়েছিলে সে একদম পাকা ড্রাইভার। আমাকে যখন ধাক্কা দিল এমনভাবে দিল আমার গায়ে বেশি একটা লাগেনি। তোমার যদি খুব বেশি লাগতো তাহলে ওকে জানে মেরে ফেলতাম না আমি। যাই হোক, কপালে কাটলো কি করে? ওটা আমি ইচ্ছা করেই ইটের উপরে গিয়ে পড়েছিলাম যেন কেটে যায়, আর পায়ে সামান্য ছিলে গেছে, কিন্তু ব্যথা নেই খুব একটা। এতটুকু নাটক না করলে মিস্টার আফজাল হোসেন এর বিশ্বাস অর্জন করব কিভাবে বলো? তার জন্য নিজেকে আঘাত করবে? শুধু আঘাত না, নিজের উদ্দেশ্য পূরণের জন্য আমি নিজের জানও দিয়ে দিতে পারি। আমার ভিতরে যেই প্রতিশোধের আগুন জ্বলছে তা সহজে নিভবে না। বুঝলাম। কালকে একবার তোমাকে অফিসে আসতে হবে, একটা জরুরি মিটিং আছে। তুমি হ্যান্ডেল করে নাও। তুমি অফিসের বস, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। সব মিটিং কি অ্যাসিস্ট্যান্টের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব? আচ্ছা, আসবো। ওকে আয়ান। বলো। তুমি আর ওই মেয়েটা কি অনেক ক্লোজ? ওকে বিয়ে করে নিলে যে? কোন মেয়েটা? ও আচ্ছা, তুমি নদীর কথা বলছো। তুমি কি পাগল নাকি? ওই মেয়েকে আমার দুই চোখে দেখতে ইচ্ছে হয় না। ও আমার টাইপের না, বুঝলে? আর আমার টাইপের হলেও ওর প্রতি আমি দুর্বল হতাম না। আমি এখানে নিজের প্রতিশোধ নিতে এসেছি, সংসার করতে না। ওকে বিয়ে করাটা আমার প্ল্যানেরই একটা অংশ মাত্র। কিন্তু প্রথম যখন ওই বাড়িতে গেছিলে তখন তো তোমার বিয়ে নিয়ে কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু হুট করে একদিন নদীর বাবা বলল আমি যেন ওকে বিয়ে করি। আর আমারও মনে হলো ওকে বিয়ে করলে আমি আরও ভালো করে এই বাড়িতে গেড়ে বসতে পারবো, তাই বিয়েটা করা। না হলে এই অহংকারী মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আয়নের কথা শুনে তাশা খুশি হয়। আয়ন নিজেও একজন বড়লোক বিজনেসম্যান। তাশা ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আয়ন নিজে, কিন্তু নিজের প্রতিশোধ পূরণের জন্য ও নদীদের বাসায় ড্রাইভার হয়ে আছে। আজকে সকালের অ্যাক্সিডেন্টটাও ওর প্ল্যান ছিল নদীর বাবার ভরসা জেতার জন্য। তাশা মনে মনে আয়নকে ভালোবাসে। আয়নের নদীকে বিয়ে করা নিয়ে ওর মনে একটু খুঁতখুঁতানি থাকলেও এখন সেটা ক্লিয়ার হয়ে যায়। আয়ন কল কেটে দিয়ে দরজা খুলে দিয়ে এসে আবারও খাটে বসে পড়ে। এদিকে কল কাটার পরে তাশা একটা শয়তানি হাসি দিয়ে নিজের মনে বিড়বিড় করে বলে, আমি জানি তুমি ওই বাড়িতে প্রতিশোধ নিতে গেছো, কিন্তু ভুলেও যদি তুমি ওই নদীর প্রতি দুর্বল হও তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি শুধু আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আয়ন খাটে এসে বসার একটু পরে নদী নাস্তার প্লেট হাতে নিয়ে রুমে আসে। নদী নাস্তার প্লেটটা আয়নের সামনে রেখে বলে, নেও, খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। কোথায় আমি একে শাস্তি দেব তা না, এখন এর সেবা করতে হচ্ছে। আয়ান একবার নাস্তার প্লেটটার দিকে তাকিয়ে আবারও নদীর দিকে তাকায়। সেটা দেখে নদী বিরক্ত হয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? এখন কি মুখে তুলে খাইয়ে দিতে হবে নাকি? আজব মানুষ তো তুমি, তোমার পায়ে ক্ষত হয়েছে, হাতে না। কিছু বলার আগে নিজের মন মতো ধারণা করে এত বড় রচনা শুনিয়ে দাও কেন? হ্যাঁ, আমি কি একবারও বলেছি আমাকে মুখে তুলে খাইয়ে দাও? তো তুমি না খেয়ে এমন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন শুনি? এখানে শুধু একটা প্লেট কেন? তোমার নাস্তা কই? আমাকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। একা একা স্বার্থপরের মতো খেয়ে নিয়েছো? না, খাইনি। আর আমি একা খাই বা দোকা, এতে স্বার্থপরের কি আছে শুনি? না মানে, ঘরে একজন অসুস্থ মানুষকে রেখে আগে খেলে সেটা স্বার্থপরের মতো কাজ হয়ে গেল না? আজকে একটু ভালো ব্যবহার করেছি দেখে তো দেখছি তুমি একদম মাথায় উঠে নাচছো। আমার সাথে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, তখন থেকে লক্ষ্য করছি আমাকে তুমি করে বলছো, এখন আবার মশকরা করছো। নিজেকে কি মনে করো তুমি? তেমন কিছুই না, একজন সাধারণ মানুষ মনে করি। যাই হোক, এই প্লেটের নাস্তাটা খেয়ে নাও। যতদূর জানি তুমি খিদে সহ্য করতে পারো না। আমার জন্য না হয় আরেক প্লেট নিয়ে আসতে বলবো কাউকে।
এত পীড়িত দেখাতে হবে না, নিজের খাবার নিজেই খাও। আমাকে সকাল সকাল এই ভাত আর করলা ভাজি খাওয়াতে এসো না, এসব মানুষ খায় নাকি? খাও না তো, সকাল সকাল উঠে ডাইনিংয়ে গেছিলে কেন? আমি অ্যাক্সিডেন্ট করে বাসায় না আসলে ঠিকই তো ডাইনিংয়ে বসে এসবই খেতে হতো। গেছিলাম বাবার জন্য, বাবার করা রুলস, যদি কেউ খুব দরকারি কাজেও থাকে তাহলে তাকে সেই কাজ রেখে পরিবারের সবার সাথে একসাথে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করতে হবে। তুমি তোমার বাবাকে অনেক ভয় পাও তাই না? তাই ওনার ভয়ে খেতে গেছিলে। হ্যাঁ পাই তো। খাবারটা খেয়ে নাও, করল্লার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমার শরীর খারাপ, তুমিই খাও, আমাকে এত স্বাস্থ্য নিয়ে জ্ঞান দিতে হবে না। আমার ফ্রেন্ড দীপ্ত আসছে, ও আসার সময় আমার জন্য পরোটার মাংস নিয়ে আসবে, আমি সেটা খাবো। সকালবেলা বাইরের খাবার, তাও আবার ডুবো তেলে ভাজা পরোটা, অনেক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। বাইরে একই তেল বারবার ইউজ করে, সেটা কালো হয়ে যায় একদম। এই তেলের খাবার খেলে শরীর খারাপ করবে। ওর শরীর নিয়ে তোকে এত ভাবতে হবে না। ড্রাইভারের মতো থাক, ওর স্বামী হওয়ার চেষ্টা করিস না। এক হাতে একটা খাবারের ব্যাগ, আরেক হাতে একটা ফুলের তোড়া নিয়ে রুমে প্রবেশ করে দীপ্ত। দীপ্তর খোঁচামরা কথা শুনে আয়ান মনে মনে বলে, শালা তালপাতার সিপাহী, কার সাথে কথা বলছিস? জানলে আমাকে দিনে 50 বার সালাম ঠুকতিস। তোর বাপের কোম্পানিও চলে আমার ইনভেস্টমেন্টে। নিজে তো উচ্ছন্নে গেছে, সাথে এই মেয়েটাকেও নিচ্ছে। এসব ছাইপাশ গিলিয়ে মেয়েটার শরীরের 12টা বাজাচ্ছে। নেও, তুমি এবার নিজের খাবার খাও, আমি তো এখন পরোটাই খাব। আয়ান ওদের সাথে আর কোনো তর্ক না করে খাওয়া শুরু করতে নেয়। দীপ্ত তখন একটা হলুদ গোলাপের তোড়া নদীর হাতে দিয়ে বলে, দেখ, সবকিছু ভুললেও তোর পছন্দের ফুল আনতে ভুলিনি কিন্তু। এই জন্যই তো তুই আমার বেষ্টু। দীপ্ত নদীকে ফুল দিতে দেখে আয়নের খুব হিংসা হয় ও মনে মনে বলে, উফ, আদিক্ষেতা যত। 200-300 টাকার ফুল দিয়ে এমন ভাব করছে যেন ডায়মন্ড এনে দিয়েছে। আর আর এই মেয়েটাকেও দেখো কেমন গলে গলে পড়ছে, মনে হচ্ছে হলুদ গোলাপ বাপের জন্মে চোখে দেখিনি। দাঁড়া, তোদের আদিক্ষেতা ছোটাচ্ছি। আয়ন ইচ্ছে করে একটানা হাতে দিতে থাকে, সাথে জোরে জোরে কাশতে থাকে আর এমন অভিনয় করে যেন ওর শ্বাসকষ্ট হচ্ছে। এই কি হলো তোমার, এমন করছো কেন তুমি? আয়ন ফুলগুলোর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওগুলো সরাও, আমার হলুদ গোলাপে মারাত্মক রকমের অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট হয়, দম নিতে পারি না। আয়নের কথা শুনে নদী ভয়ে গোলাপ ফুলগুলো জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। তারপর এক গ্লাস পানি এনে আয়নের মুখের সামনে ধরে। আয়ন নদীর হাত থেকে পানিটা খায়, সেটা দেখে দীপ্ত রাগ হয়। ও বুকে হাত গুজে আয়নার নদীকে দেখতে থাকে। আয়ন নদীকে আড়াল করে দীপ্তর দিকে তাকে একটা শয়তানি হাসি দেয়। সেটা দেখে দীপ্ত বুঝে যায় আয়ন এত সময় নাটক করছিল। ও মনে মনে বলে, ওরে বাটপার, ওরে চিটার, এই শালা মহাজাওরা কত নিখুঁত অভিনয় করলো, দেখে মনে হলো যেন আজরাইলের ডাক এসে গেছে ওর। মেয়েদের মতো হিংসুটে শালা। দাঁড়া, তোকে কিভাবে জ্বালাতে হয় আমারও জানা আছে। এখন ঠিক আছো? হ্যাঁ, কিছুটা। কিন্তু ফুল তো তুমি ছোঁনি না, তো তোমার খুব কাছে ছিলাম, তাহলে এমন অ্যালার্জিতে ধরলো কেন? গন্ধে। গন্ধে? এত দূর থেকে তুমি গন্ধ পেয়েছো? ও হ্যাঁ, আমার স্পেল নেওয়ার ক্ষমতা আবার খুব স্ট্রং, তো তাই অত দূর থেকেও ফুলের স্পেল আমার নাকে এসেছে। ও আচ্ছা। এখন তো ফুল নেই, এখন আশা করি তোমার আর কোনো অ্যালার্জির সমস্যা হবে না। না। ঠিক আছে, নদী এদিকে আয়, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। নদী আয়নকে রেখে রুমে থাকা সোফায় গিয়ে বসে। আয়নের নাস্তা আনার সময় ও একটা প্লেট আর ছোট বাটি নিয়ে এসেছিল। দীপ্ত পরোটার মাংস ঠেলে দেয় তাতে। আয়ন চুপচাপ ওদের কাজ দেখতে থাকে আর খেতে থাকে। দীপ্ত একটু পরোটা ছিঁড়ে নিয়ে তাতে মাংস নিয়ে সেটা নদীর সামনে ধরে। নদীকে হাঁ করে সেটা নিতে দেখে আয়ন রাগে জোরে জোরে কাশতে থাকে, যেন মনে হয় ওর বিষম লেগেছে। আয়নকে কাশতে দেখে নদী পরোটা না নিয়ে আয়নের কাছে যায়। আরে আবার কি হলো, কাশছো কেন? বিষম লেগেছে, পানি দাও একটু। নদী আয়নের কথা মতো ওকে পানি খাইয়ে দেয়। সেটা দেখে আবার দীপ্ত রেগে যায়। নদী আয়নের একটু কাছাকাছি আসতেই আয়ন দাঁত কিনমির করে ওকে বলে, ভুলেও যদি ওরা না এই অস্বাস্থ্যকর পরোটা খাও তাহলে ফল ভালো হবে না। নদী আয়নের দিকে কপাল কুঁচকে তাকায়। আয়ন সেটা দেখে বলে, এভাবে তাকিয়ে লাভ নেই, আমার কথা না মানলে সোজা গিয়ে তোমার বাবার কাছে বিচার দেব।
তখন বুঝবে মজা। লাগলে বুয়াকে দিয়ে বাসায় পরোটা বানিয়ে দেব, তবুও এই পরোটা খাওয়া যাবে না। না মানে না। আয়নের হুমকি শুনে নদীর মুখটা ভয় একদম চুপসে যায়। সেটা দেখে আয়নের হাসি পায়। অনেক কষ্টেও নিজের হাসি আটকে রাখে। নদী মলিন মুখে আয়নকে বলে, এই জন্যই কাউকে নিজের দুর্বলতা জানাতে নেই। সময় আমারও আসবে, তখন মজা দেখাবো। কিরে এবার এদিকে আয়, সব তো ঠান্ডা হয়ে গেল। আমি খাব না। কেন খাবি না? তুই তো আনতে বললি। আমি আসলে ডায়েট করছি। তাহলে এগুলো আনতে বললি কেন? মনে ছিল না। কথাটা বলে নদী হনহনিয়ে নিচে চলে যায়। দীপ্ত বুঝতে পারে এটা আয়নের কারসাজি। ও রেগে আয়নের সামনে গিয়ে বলে, তুই কি বললি যে না খেয়ে চলে গেল? সেটা আমার আর আমার বউয়ের পার্সোনাল ব্যাপার, তোর মাথা ঘামাতে হবে না। নিজের সীমার ভিতরে থাক। ওর সাথে বিয়ে হয়ে তো দেখছি সাপের 5 পা দেখেছিস। ও কোনোদিনও তোকে স্বামী হিসেবে মানবে না। তুই নিজের সীমার ভিতরে থাক। ও মানুক বা না মানুক, তাতে এটা মিথ্যা হয়ে যাবে না যে আমি ওর স্বামী। আর হ্যাঁ, আমার বউয়ের থেকে দূরে দূরে থাকবি। এখন বের হ এখান থেকে, যা ফট। অপমানিত হয়ে দীপ্ত ওই রুম থেকে বেরিয়ে যায়। ও নদীর সাথে দেখা না করেই চলে যায়। নদী নিচে এসে ড্রয়িং রুমে মন খারাপ করে বসে থাকে। খিদেই ওর পেটটা চোচো করছে, কিন্তু কি করবে, ভাত তো ও খাবে না, তাই মন খারাপ করেই বসে থাকে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নদী আশেপাশে কাউকে না দেখে নিজে গিয়ে দরজা খোলে। দেখে সেখানে একজন ডেলিভারি বয় একটা পার্সেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে নদীকে, তাকে একটু ডাকুন, ওনার নামে একটা পার্সেল আছে। আমিই নদী, কিন্তু আমি তো কয়েকদিনের ভেতরে কিছু অর্ডার করিনি। ওহো, আপনি নদী। আসলে আপনার হাজব্যান্ড আমার ওয়াইফের এর থেকে ভুনা গরুর মাংস আর পরোটা অর্ডার করছে আপনার জন্য। আমার ওয়াইফ হোমমেড ফ্রেশ ফুডের বিজনেস করে। ও আচ্ছা, বিল কত হয়েছে বলুন, আমি নিয়ে আসছি। বিল আপনার হাজব্যান্ড পে করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দিন পার্সেলটা। নদী খাবারের ব্যাগটা এনে ডাইনিং টেবিলে রাখে। তারপর একটা প্লেট নিয়ে তাতে খাবারগুলো ঢেলে আরাম করে বসে খেতে থাকে। ও যে খাবারগুলো পেয়ে কতটা খুশি হয়েছে সেটা ওর চোখ মুখেই ফুটে ওঠে। আয়ান দোতলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ওর মুখেও একটা মুচকি হাসি ফুটে ওঠে। আয়নের পাশ দিয়ে তখন নদীর মা যাচ্ছিল। উনি আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, আয়ান, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার পায়ের কি অবস্থা এখন? এই তো মা, ভালো। আয়নের কথা শুনে নদীর মা ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। হঠাৎই ওনার চোখ বেয়ে পানি পড়তে থাকে। এ কি মা, আপনি কাঁদছেন কেন? আমার কোনো কথাই কি আপনি কষ্ট পেয়েছেন? আমি কি কিছু ভুল বললাম? নদীর মা দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে কেন কাঁদছেন? আজ অনেক বছর পর কেউ আমাকে মা বলল। সন্তান থাকার পরেও আমি মা ডাক থেকে বঞ্চিত। নদী আপনাকে মা বলে ডাকে না? নদীর কথা উঠতেই ওর মায়ের বুকটা কেমন মলিন হয়ে যায়। না, ওর ছোটবেলার একটা কুৎসিত ঘটনার পর থেকে ও আর আমাকে মা বলে ডাকে না। যাই হোক, পুরনো কথা বাদ দাও। তুমি আমাকে মা ডাকায় আমি খুবই খুশি হয়েছি। তুমি আজকে থেকে আমার মেয়ে জামাই না, আমার ছেলেও। সে ঠিক আছে, কিন্তু অতীতে কি এমন হয়েছিল যে নদী আপনাকে মা ডাকে না? একটা সন্তান এত বছর নিজের মাকে মা বলে ডাকে না। এত সহজে তো আর কেউ মাকে পর করে দিতে পারে না। ওর মনে নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক ক্ষোভ জমেছে। কি এমন হয়েছিল যার জন্য ও আপনাকে এত বেশি ঘৃণা করে যে মা ডাকে না? অতীতের প্রসঙ্গ উঠতেই নদীর মায়ের মুখে রাজ্যের ভয় এসে জড়ো হয়। উনি আয়নের কথা ঘোরাতে তাড়াহুড়ো করে বলেন, পরে এক সময় বলবো, কেমন? এখন আমার একটু জরুরি কাজ আছে, আমাকে একটু বাইরে যেতে হবে। চলুন, আমি পৌঁছে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। নদীর মা নিচে চলে আসে। নদী আর চোখে ওর মায়ের দিকে তাকায়। নদীর মায়ের চলে যাওয়া দেখে আয়ন মনে মনে বলে, উনি কি সত্যি তাড়াহুড়োতে আছে, নাকি আমাকে এড়িয়ে গেল? অতীতের কথা উঠতেই কেমন ভয় পেল মনে হলো। ভয়ে পালিয়ে গেল? না, ব্যাপারটা খুবই রহস্যজনক। কি এমন হয়েছিল অতীতে যার জন্য নদী নিজের মাকে মা বলে ডাকে না? এত ঘৃণা পুষে রেখেছে মনে। আমাকে জানতে হবে ব্যাপারটা। আপনার মরা ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম বাচ্চাদের খাওয়াতে যাচ্ছেন। হ্যাঁ। আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ আপনার মরা ভাইকে জাহান্নাম নসিব করুক। নদী, একজন মরা মানুষের নামে কি বলো এসব? আর মরা ভাই কি? সে তোমার মামা হয়। উহু, আপনার জন্য সে আপনার ভাই হতে পারে, কিন্তু আমার জন্য সে কি সেটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। সেদিন রাতের ঘটনা এখনো আমার স্পষ্ট মনে আছে। আমি কিছুই ভুলিনি, আর না তো ভুলবো। আমার না মাঝে মাঝে সন্দেহ হয় আপনি কি আসলেই আমার আপন মা। যদি তাই হতেন তাহলে সেদিন প্রতিবাদ করতেন, আমার পাশে দাঁড়াতেন। কিন্তু আপনি কি করলেন? আমাকে একদম ইগনোর করে দিলেন। এখন আবার প্রতি বছর সেই বাস্টারটার জন্য এতিম বাচ্চাদের খাওয়ান। আমার ভাইয়ের আমি ছাড়া জীবিত আর কোনো আত্মীয় নেই যে ওর জন্য দোয়া করবে। আসছি আমি। ভালোই, হ্যাঁ হ্যাঁ, যান করে আসুন দোয়া। নদীর মা বেরিয়ে যেতেই আয়ন খেয়াল করে নদীর এত সময়ের ফুরফুরে মেজাজ এখন কেমন একটা হয়ে গেছে। ওর চোখ মুখে রাগ স্পষ্ট। নদী খাবারের প্লেট সিঙ্কে রেখে হাত ধুয়ে পানি খায়। আয়ন বুঝতে পারে নদী এখন রুমের দিকে আসবে, তাই ও রুমে চলে যায় যেন নদী ওকে দেখতে না পায়। রুমে এসে আয়ন নিজের মনে বলে নদী ওর মামাকেও সহ্য করতে পারে না। ওদের কথাই যতটুকু বুঝলাম ওর মামাই নিশ্চয়ই কিছু এমন করেছিল যার জন্য নদী ওর মামাকে সহ্য করতে পারে না। আর ওর মাও তখন হয়তো নিজের মেয়ের বদলে ভাইকে সাপোর্ট করেছিল। কিন্তু প্রশ্নটা হয়েছিল কি সেদিন? নদীকে জিজ্ঞেস করব? না, ও বলবে না। একেই আমাকে দেখতে পারে না, তার উপর ওর পুরনো ট্রমা ওকে মনে করানোর কোনো মানেই হয় না। আমাকে অন্য কোনো উপায়ে সবটা জানতেই হবে। আর কেউ কি জানে? মনে তো হয় না। জানতে পারে। ওই তালপাতার সিপাহী নদীর বেস্ট ফ্রেন্ড দীপ্ত জানলেও জানতে পারে, কিন্তু ওর তো নিশ্চয়ই আমাকে বলবে না। না, কিছু তো একটা করতেই হবে। আয়ান নিজের মনে এসব বলছিল, তখনই নদী রুমে আসে। কি বিড়বিড় করছো? নাকি প্ল্যানিং করছো যে চুরি করে পালাবে? আমি কি চোর নাকি যে চুরি করব? চোর না, তবে বাটপার, যে কিনা আমার 2 লাখ টাকা বাটপারি করেছে। ও আচ্ছা, তো পালাতে কেন যাব? কারণ তুমি ভালো করেই জানো আমি তোমাকে কখনো স্বামী হিসেবে মানবো না, আর না তো শান্তিতে থাকতে দেব। তাই পালানোটাই তোমার জন্য বেস্ট অপশন না। বাহ, তোমার চিন্তা ভাবনা তো দেখি খুব গভীর, যা আমার মাথাতেও আসেনি। তুমি সেটাকে শিওর ভবিষ্যৎ ধরে নিয়েছো। যাই হোক, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি যে বারবার বলছো আমাকে 2 লাখ টাকা দিয়েছো, তা সেটা কি তুমি নিজে আমাকে দিয়েছো? আই মিন নিজের হাতে আমাকে দিয়েছো? ওটা তো আমার চাচাতো বোন দিশা তোমাকে দিয়েছিল, যেটা তুমি এখন অস্বীকার করছো না। ও আচ্ছা, তাও যে আমাকে টাকাটা দিয়েছিল তার কি কোনো প্রমাণ আছে? বা ও ছাড়া আর কেউ দেখেছিল? না, ও কোথায় এখন? ও তো আমাদের বিয়ের দিন রাতেই ওর বন্ধুদের সাথে ট্যুরে গেছে দেশের বাইরে। ও যেই ট্যুরে গেছে সেখানে খরচ কেমন কি হতে পারে? এই ধরো তোমাদের 2 লাখ মতো। ও কি কোনো জব করে? আরে না, ও তো স্টুডেন্ট। আয়ন এবার নদীর দিকে তাকিয়ে এমনভাবে হাসে যেন নদী কোনো জোকস বলেছে। আয়নকে হাসতে দেখে নদী বলে, আমার দিকে তাকিয়ে এভাবে হাসছো কেন? আমি কি জোকার নাকি? না, তবে কি জানো তো, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। কথাটা বলে আয়ন বেলকনিতে চলে যায় আর নদী আয়নের বলা সবগুলো কথা প্রথম থেকে ভাবতে থাকে। কিছু সময় পরেই কিছু একটা মাথায় আসতেই ও এক দৌড়ে বেলকনিতে চলে যায়। ও আয়নের সামনে গিয়ে বলে, তার মানে তুমি বলতে চাইছো দিশা তোমাকে টাকা দেয়নি, সেই টাকা দিয়ে ওর বন্ধুদের সাথে ট্যুরে গেছে? এমনটা হওয়া কি খুব অসম্ভব? না, ও কেন এমন করবে? তুমি মিথ্যা বলছো, আমাকে এখন ভুংচুং বোঝানোর চেষ্টা করছো। ওকে নিশ্চয়ই চাচ্চু টাকা দিয়েছে। আমার তোমাকে মিথ্যা বলে কি লাভ? দেখো, তোমাকে আমি বিয়েটা করেছি শুধুমাত্র তোমার বাবার কথায়, তা না হলে তোমার প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। লাভ লসের হিসাব পড়ে, কিন্তু তুমি মাত্র কি বললে? তোমার আমার প্রতি ইন্টারেস্ট নেই? কিছু না, নেই। তোমার মতো অহংকারী মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে সেধে? ইন্টারেস্ট জাগার মতো কি আছে তোমার মাঝে? নেই মানে কি? হ্যাঁ, আমি কি অসুন্দর নাকি? কি জানি, বাট আই এম নট ইন্টারেস্টেড অন ইউ। কথাটা বলে আয়ন রুম থেকে বেরিয়ে যায় আর নদী সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। ও রাগে কিরমির করে বলে, এত বড় কথা আমাকে রিজেক্ট করা? তোমাকে কিভাবে বাগে আনতে হয় সেটা আমিও খুব ভালো জানি। এবার দেখো কিভাবে তোমাকে সিডিউস করি। আয়ান নদীর রুম থেকে বেরিয়ে সোজা অফিসে চলে যায়। সেখানে গিয়ে ওর বিশ্বস্ত একজন স্টাফকে বলে নদীর মামার ব্যাপারে খোঁজ দিতে। একটু পরে আয়নের কেবিনে তাশা আসে।
তাশা আয়নের কেবিনে এসে আয়নের টেবিলের ওপরে জোরে একটা ফাইল রাখে আর বলে, এসব কি আয়ান? তুমি নাকি তোমার বউয়ের জন্য তার পছন্দের পরোটার মাংস অর্ডার দিয়েছো? এটা অফিস তাশা, তুই যতই আমার মায়ের সাইডের রিলেটিভ হও না কেন, এটা ভুললে চলবে না। এখানে আমি তোমার বস আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আর অফিস টাইমে পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করাটা আমি পছন্দ করি না। ডোন্ট সো রুড আয়ান। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি করছো? তুমি কেন ওর জন্য খাবার অর্ডার করেছো? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আয়ান, হোয়াটস রং উইথ ইউ? তুমি বলেছিলে তুমি ওকে জাস্ট তোমার প্রতিশোধ পূরণের জন্য বিয়ে করেছো, বাট এখন তো দেখছি এই বিয়েটাকে তুমি সত্যি মানতে শুরু করেছো। আর ওর প্রতি তোমার এত কেয়ারের কি মানে? আমি তোমাকে আগেও বলেছি এটা অফিস, এই বিষয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। ওকে ফাইন, বাট রিমেম্বার ওয়ান থিং, তুমি ওকে জাস্ট নিজের খেলার গুটি হিসেবে ইউজ করছো। ওর প্রতি তোমার কোনো ফিলিংস নেই। বাই এনি চান্স তুমি যদি ভেবে থাকো তুমি ওকে সত্যি নিজের বউ হিসেবে মানবে বা ওর প্রতি দুর্বল হও, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আই উইল কিল হার, মাইন্ড ইট। কথাটা বলে তাশা আয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। আয়নুর হাতের পাশে থাকা একটা ছোট্ট শোপিস তাশার দিকে ছুঁড়ে মারে, কিন্তু তাশা ততক্ষণে রুম থেকে বেরিয়ে গেছে। আয়ান রাগে কিরমির করে ফিসফিস করে বলে, ব্লাডি বিচ একটা, আমার বউকে মারবি তুই? পারলে ছুঁয়ে দেখ, তোর হাত কাটতে আমি দুইবার ভাববো না। তাশা রেগে অফিস থেকে বেরিয়ে যায়। ও দিক বেদিক শূন্য হয়ে হাঁটতে থাকে। হঠাৎই একটা ছেলের হ্যাচকা টানে ও পড়ে যেতে নেয়। ভয়ে ও চোখ বন্ধ করে নেয়। চোখ মেলে ও দেখতে পায় একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে ওর দিকে তাকিয়ে আছে। তাশা আশেপাশে তাকিয়ে বুঝতে পারে ওকে টান দেওয়ার ওর সাথে ছেলেটাও পড়ে গেছে। ছেলেটা নিচে আর তার উপরে ও পড়েছে। তাশা দ্রুত উঠে দাঁড়ায় আর রাগে ছেলেটাকে বলে, এই ছেলে, লুচ্চামি করার জায়গা পাও না? অসভ্য ছেলে কোথাকার। মেয়ে দেখলে মাথা কাজ করে না, তাই না? এই যে মিস, কাকে কি বলছেন? হ্যাঁ, রাস্তা দিয়ে এমনভাবে হাঁটছিলেন মনে তো হচ্ছিল না এই জগতে আছেন। আর একটু হলে তো ট্রাকের তলে পড়ে ইন্নালিল্লাহ হয়ে যেতেন। কোথায় আমাকে প্রাণ বাঁচানোর জন্য থ্যাঙ্কস দেবেন, তা না করে আমার গোষ্ঠী উদ্ধার করছেন। এই জন্যই মেয়েজাতের উপকার করতে নেই। আয়নের উপরে রাগ থাকায় তাশা দীপ্তর বলা কথাগুলো ভালোভাবে খেয়াল করে না ও দীপ্তকে রেগে বলে, তো হলে হো তৈনলিল্লাহ। আমি কি তোমাকে বলেছিলাম আমার উপকার করতে? গায়ে পড়ে এসে উপকার করতে গেছো কেন? হ্যাঁ, বেয়াদব লুচ্ছা লাফাঙ্গা। এই দেখুন, মুখ সামলে কথা বলুন বলছি। আপনার সাহস কি করে হয় আমাকে বেয়াদব লুচ্চা লাফাঙ্গা বলেন? আমারই ভুল হয়েছে আপনাকে বাঁচানো। পড়তেন বাসের নিচে, তারপরে চেহারা খেলতে শাওড়া গাছের পেতনির মতো হতো। সেই চেহারার সাথে সেলফি তুলে আপলোড দিতাম উইথ আননোন পেতনি। সেটা করাই উচিত ছিল আমার। বেশ করেছি তোমাকে লুচ্ছা বলেছি। আবারও বলছি, শোনো, লুচ্ছা লুচ্ছা লুচ্ছা। কত বড় সাহস আমাকে পেতনি বলে? আজকে আমার মুড ভালো নাই তাই, না হলে এরপরে কখনো আমার সামনে পড়ো, তখন দেখবা শেওড়া গাছের পেতনি আসলে কেমন। কথাটা বলে তাশা নিচে পড়ে যাওয়া ওর ফোনটা তুলে নিয়ে হাঁটা দেয়। দীপ্ত ওর ফোন তুলে নেয়, তারপর তাশার দিকে তাকিয়ে বলে, মাফ চাই বাবা, আর কখনোই পেতনির সাথে দেখা না হোক। মানুষের উপকার করলে বাসি খেতে হয়, তাই কবি বলেছেন মানুষের উপকার করতে নেই। দীপ্ত নিজের মতো করে উল্টো দিকে হাঁটা দেয়। এদিকে নদী রেগে আজকে ঠিক করেছে অ্যানকে যে কোনোভাবে হোক সিডিউস করবে। কত বড় সাহস! বলে কিনা নদীর প্রতি ওর ইন্টারেস্ট নেই। নদী অনলাইন থেকে একটা নেভি ব্লু কালারের পাতলা জর্জেটের শাড়ি অর্ডার দেয়, সাথে সিম্পল একটা পেন্ডেন্ট আর ইয়ারিং। নদী হালকা একটা মেকআপ লুক করে, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক লাগায়, শাড়িটা আর জুয়েলারিগুলো পরে নেয়। শাড়ির সাথে গোল্ডেন কালারের স্লিভলেস ব্লাউজ পরে। হাতা কাটা ব্লাউজ পরার একটাই কারণ, যাতে করে অ্যানকে আকর্ষিত করতে পারে। চুলগুলো পেছনে স্ট্রেট করে আর সামনে অল্প কিছু ছোট চুল কার্ল করে। চুলগুলো খুলেই রাখে। গায়ে একটা খুব কড়া ফ্লেভারের পারফিউম দেয়। গলার কাছে আইলাইনার দিয়ে একটা ছোট্ট নকল তীর বানায়। হুট করেই সেটা যেই কারোর নজরে কাটবে। রেডি হয়ে নদী আবারও ভালো করে নিজেকে দেখে নেয়। রেডি হয়ে নদী এবারে রুম ডেকোরেশন করায় লেগে পড়ে। ও পুরো রুমটা তাজা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজায়। ছোট ছোট ফুলদানিগুলো থেকে আর্টিফিশিয়াল ফুল সরিয়ে সেখানে তাজা গন্ধরাজ ফুল রেখে দেয়। পুরো ঘর তাজা ফুলের গন্ধ মোমো করতে থাকে। নদী পুরো ঘরের কিছু কিছু জায়গায় দামি কিছু মোমবাতি জ্বালিয়ে দেয়, যেগুলো থেকে খুব সুন্দর স্মেল আসতে থাকে। তাজা ফুলের আর মোমবাতির মিষ্টি স্মেলে রুমের ভেতরে খুব সুন্দর একটা আবহ তৈরি করে। আয়ান অফিস থেকে বেরিয়ে নিজের দামি স্যুটবুট পাল্টে নর্মাল শার্ট আর প্যান্ট পরে নেয়। বাসায় এসে দেখে নদী নিচে নেই। ও তাই সোজা রুমে চলে আসে।
রুমের বাহিরে দাঁড়িয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। আয়ান নদীর নাম ধরে ডাক দেয় আর দরজায় টোকা দেয়। দরজায় টোকা পড়তেই নদী এসে দরজা খুলে দেয়। ও আয়নের আসার অপেক্ষাই করছিল। আয়ান নদীকে এই রূপে দেখে বিষম খায়। ও জোরে জোরে কাশতে শুরু করে। সেটা দেখে নদী একটা মুচকি হাসি দেয় আর মনে মনে বলে, প্রথম ঝটকা ডান, আগে আগে দেখো হোতা হে ক্যা। নদী আয়নের হাত ধরে ওকে টেনে এনে খাটে বসায়, তারপর ওর দিকে পানির গ্লাসে গিয়ে দেয়। আয়ন গ্লাসটা নিতে গেলে নদী সেটা সরিয়ে ওর মুখের সামনে ধরে। ও নিজের হাতে আয়নকে পানি খাইয়ে দেয়। আয়ন ঢকঢক করে পুরোটা পানি খেয়ে নেয়। নদী আয়নের পিঠে হাত বুলিয়ে দেয় আর বলে, হঠাৎ বিষম খেলে যে বড়, তুমি যে রূপ দেখাচ্ছ তাতে বিষম না, হার্ট ফেল করার কথা। মানে কিছু না। নদী আয়নের সামনে গিয়ে নিজের চুল ঠিক করতে করতে বলে, কেমন লাগছে আমাকে? ভালো। নদী এবারে আয়নের একদম কাছাকাছি এসে ওর বুকে নিজের আঙুল ঘোরাতে ঘোরাতে বলে, শুধুই ভালো, আর কিছু বলবে না? নদীর এমন আচরণে আয়নে নিজেকে সামলাতে হিমশিম খেতে হয়। ও তবুও নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে চলে। নদী ঘোর লাগা কণ্ঠে বলে, আমি কিন্তু আজকে শুধুমাত্র তোমার জন্য সেজেছি, শুধুই ভালো বললে চলবে না তো? নদীর আচরণে আয়না নিজেকে সামলাতে পারে না। ও নদীর দিকে ভালো করে একবার তাকায়। নদীকে আজকে আসলেই খুব সুন্দর লাগছে। হঠাৎই আয়নের চোখ পাড়ে নদীর গলার কাছে তিলটার দিকে, যেটা একদম ফুটে উঠেছে। আয়ন ধীরে ধীরে নদীর ঠোঁটের দিকে এগিয়ে যায়। ওর চোখ বন্ধ হয়ে যায়। ও যখনই নদীর ঠোঁটে কিস করতে যাবে, নদী নিজের হাত দিয়ে ও ঠোঁট আটকে দেয় আর হাসতে শুরু করে। নদীর হাসির শব্দ শুনে আয়ন ওর চোখ খুলে তাকায়। নদী হাসতে হাসতে পারে, 751। সো মিস্টার আয়ান, তোমার নাকি আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাহলে এখন আমাকে কিস করতে আসছিল কে? তুমি তো ফুল মুড়ে ছিলে একদম। হ্যাঁ, কি হেরে গেলে তো? হারলাম। আমাকে ইগনোর করা এত সহজ না, বুঝলে? বুঝলাম। তো তুমি তো জিতেছ, এখন তুমি তো একটা রিওয়ার্ড ডিজার্ভ করো। তা তো অবশ্যই। ওকে, চোখ বন্ধ করো। নদী খুশি হয়ে চোখ বন্ধ করে ফেলে। ও বুঝতেই পারে না আয়নের কথার মানে। নদী চোখ বুঝতেই আয়ান ওকে কিস করতে শুরু করে। নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আয়ন টানা 7 মিনিট কিস করার পর নদীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নদী কানে ফিসফিস করে বলে, আমাকে সিরিয়াস করে তুমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। এখন আমি তোমার প্রতি ইন্টারেস্টেড। সবে তো তোমার রিওয়ার্ড পাওয়া শুরু হলো, এখনও আরও অনেক বাকি। আয়নের কথা শুনে নদী কিছু বলতে যাবে, তার আগে আয়নের গলায় সেই তিলটার উপরে কিস করে। নদী আর কিছু বলতে পারে না। ও একদম জমে যায়, শিহরণে চোখ বুঝে নেয়। আয়ন নদীর হাত ধরে ওকে বিছানার কাছে টেনে আনে। নিজের বিছানায় বসে নদীকে একটানে নিজের কোলে বসিয়ে দেয়। তারপর নদীর গলায় কিস করতে থাকে। নদী প্রতিবাদ করার মতো কোনো শব্দ খুঁজে পায় না। ও চুপচাপ সবকিছু উপভোগ করতে থাকে। আয়ন নদীকে বিছানায় শুয়ে দেয়। নদীর কানে কানে বলে, এবারে পাবে সবচেয়ে বড় রিওয়ার্ড, আমাকে সিরিয়াস করা, তাই না? আয়ান নদীকে এবার গভীরভাবে আদর করতে থাকে। নদী কোনো রকম বাধা দেয় না। নদীর বাধা না পেয়ে আয়ন বোঝা যায় এতে নদীরও সম্মতি আছে। ওরা দুজন একে অপরের মাঝে মিশে যায়। 1001। পরের দিন সকালে আয়নের আগে নদীর ঘুম ভাঙে। ও দেখে ও আয়নকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আগের দিন রাতের কথা চিন্তা করে ও এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়ে। ও ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে খুঁটে খুঁটে দেখতে থাকে। ওর শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে আছে। আয়নার লাভ বাইটগুলো এর চিহ্ন ওর সারা শরীরে। নিজেকে দেখে নদী লজ্জায় লাল হয়ে যায়। ও তাড়াতাড়ি গোসল সেরে নিচে চলে আসে। তখনও বাড়ির কেউ ওঠেনি। নদী নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে খেতে থাকে। একটু পরে ওর কাকি কিচেনে আসে। কাকিকে দেখে নদীর একটা কথা মনে পড়ে। ও ওর কাকির কাছে এসে বলে, গুড মর্নিং কাকি। গুড মর্নিং। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো যে তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? এমনি ঘুম ভেঙে গেছে। আচ্ছা কাকি, দিশা তো দেখছি লম্বা ট্যুর দিচ্ছে। কাকা কত টাকা দিয়েছে ট্যুরের জন্য? তোর মনে হয় তোর কাকা 1 টাকাও দিয়েছে? তোর কাকা তো শুরু থেকেই যেতে দিতে চায়নি। তুই তো ওকে 2 লাখ দিলি ট্যুরে যাওয়ার জন্য। সেটা নিয়েই মজ মস্তি করে বেড়াচ্ছে। তোকে বারবার বলি ওকে এত লাই দিস না, পরে দেখবি নিজেরই ক্ষতি হবে। কাকির কথা শুনে নদী বুঝে যায় দিশা আয়নকে কোনো টাকা দেয়নি। তার মানে আয়ন সত্যি বলেছে, আর ও বিনা কারণে আয়নকে ওইভাবে মেরেছে। সেদিন রাতের কথা মনে করে নদী নিজের কাছে খুব খারাপ লাগতে শুরু করে। ও নিজের হাতে আয়নের জন্য 1 কাপ কফি বানিয়ে রুমে নিয়ে আসে। আয়ন তখনও ঘুম। আয়ন খালি গায়ে উপর হয়ে শুয়েছিল। নদী আয়নের কাছে গিয়ে দেখে ওর পিঠে এখনও সেদিনের মারের দাগগুলো আছে, কালো হয়ে আছে। নদীর অপরাধ বোধ বেড়ে যায়। ও আয়নের পিঠের কালো দাগে হাত রাখে।
বরস্য সে সত্যি। নদী আয়নের কালো দাগে হাত বোলাতে থাকে আর আফসোস করতে থাকে সেদিন এর ব্যবহারের জন্য। হঠাৎই আয়ন নদীর হাত ধরে ওকে টান দেয়। নিজে সোজা হয়ে সই আর নদী গিয়ে ওর বুকের উপরে পড়ে। আয়ন জেগে আছে দেখে নদী ভূত দেখার মতো চমকে ওঠে। নদী আয়নের উপর থেকে উঠতে চায়। আয়ন শক্ত করে ওকে জড়িয়ে ধরে আর বলে, কি ব্যাপার? সকাল সকাল আমার পিঠে কি নকশা করছিলে? কিছু না তো, ওই আর কি। এমন ওই আর কি না করে কি বলতে চাও? ঝেড়ে কাশো তো। সরি, হঠাৎ সরি কেন? আমি তোমাকে ওই দিন অনেক কষ্ট দিয়েছিলাম, অনেক অপমান করেছিলাম, সেই জন্য সরি। আমি আসলে জানতাম দিশা তোমাকে আমার দেওয়া 2 লাখ টাকা দিয়েছে, আর তুমি টাকা পেয়েও আমার সাথে প্রতারণা করে আমাকে বিয়ে করেছো। দিশা যে টাকাটা তোমাকে না দিয়ে নিজে মেরে দিয়েছে, এটা আমি জানতাম না। ও, আর আমি না জেনেই তোমাকে আঘাত করেছি, অপমান করেছি, তার জন্য সরি। আর তুমি চিন্তা করো না, দিশা ওর অপরাধের শাস্তি ঠিকই পাবে। আমাকে ঘোল খাওয়ানোর মজা ও সময় হলে ঠিকই টের পাবে। বুঝলাম। তা কালকে রাতে রিওয়ার্ড কেমন লাগলো? স্যাটিসফাইড তো? এমন সিরিয়াস কথার মাঝে আয়নের কথা নদী প্রথমে বুঝতে পারে না। কালকে রাতের কথা মনে আসতেই নদী লজ্জা পায়। লজ্জায় ওর গা লাল হয়ে যায়। ও আয়নকে ধাক্কা দিয়ে ওর উপর থেকে সরে আসে। যা বাবা, এতটুকুতেই লজ্জা পেয়ে গেলে? তুমি তো এসেছিলে আমাকে সিরিয়াস করতে, এখন বাকি সব কিছুর দায়ও তোমার। আয়নের কথাবার্তায় নদী আর ওখানে দাঁড়াতে পারে না, ও রুম থেকে বেরিয়ে আসতে নেয়। তখন আয়ান পিছন থেকে বলে, বাই দ্য ওয়ে, কালকে রাতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। পারলে প্রায়ই এমন করে সেজো। আমিও না হয় নিজের হুঁশ খোয়াবো। মাঝে মাঝে তোমাকে এমন রিওয়ার্ড দিতে পারলে আমিও খুশি হব। নদী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, ও দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়ন ওর যাওয়া দেখে হাসতে হাসতে বলে, যাক, বউ তাহলে আমাকে মানতে শুরু করেছে, নট ব্যাড। পুরো রুমে পায়চারি করছে তাশা। এর কারণ দুইটা। প্রথম কারণ, ওর মাথা ঠান্ডা হওয়ার পরে এখনও বুঝতে পারছে আজকে দীপ্ত ওকে না বাঁচালে ওর একটা বড় বিপদ হতে পারত। কিন্তু দীপ্তকে ধন্যবাদ না জানিয়ে উল্টো আয়নের প্রতি থাকা রাগ ওর উপর ছেড়েছে, যার জন্য ওর এখন আফসোস হচ্ছে, নিজের উপর রাগও হচ্ছে খুব। দ্বিতীয় কারণ হচ্ছে ওর আর দীপ্তর ফোন অদল বদল হয়ে গেছে। ওর ফোন চলে গেছে দীপ্তর কাছে আর দীপ্তটা চলে এসেছে ওর কাছে। তখন তাড়াহুড়োই এমনটা হয়েছে। ওর আর দীপ্তর ফোনের মডেল একই, আর দুজনেরই ফোনের ব্যাক কভার কালো রঙের। তাই তখন নিজের ফোন মনে করে তাশা দীপ্তর ফোন নিয়ে চলে এসেছে। আবারও এমন একটা ফোন কেনা ওর জন্য বড় কোনো বিষয় নয়, কিন্তু ওই ফোনে ওর জরুরি কিছু ডকুমেন্টস আছে। ফোন কিভাবে ফেরত পাবে সেই চিন্তায় তাশা রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করতে থাকে। তখনই ওর হাতে থাকা দীপ্তর ফোনে একটা কল আসে। প্রথমবারে তাশা কলটা রিসিভ করে না, পরে আবার কল আসে। অনেকটা অস্বস্তি বোধ নিয়ে ও কলটা রিসিভ করে। ওপাশ থেকে দীপ্তর কণ্ঠ ভেসে আসে, হ্যালো, হ্যালো, কে? আমি দীপ্ত। আপনি কে? আমি তাশা। আপনি কোন দীপ্ত? আর আমি সে যার ফোনটা তুমি এখনো আহ, ধরে আছো। ও, আপনার নাম তাহলে দীপ্ত? হ্যাঁ, এটা আমার বন্ধুর নাম্বার। ওর নাম্বার দিয়ে তোমাকে কল দিয়েছি। বলছি, ওর ফোনটা কি ফেরত দেবে? তোমারটা আমার কাছে। হ্যাঁ, অবশ্যই। আমার ফোনটাও আমার অনেক দরকার। কালকে মিট করি। ওকে, রংধনু ক্যাফে, বিকেল 4টা। সময় হবে তো? হ্যাঁ, হবে। হ্যাঁ, বলছি শোনো, হ্যাঁ, বলো। এটা তো আমার বন্ধুর ফোন। আমি পরে তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? তুমি বরং আমার ফোন দিয়ে তোমার ফোনে কল দিও বের হওয়ার আগে। ফোনের লক হচ্ছে 3421। তোমার ফোনের লক আমাকে বলে দিলে যে, আমি যদি এখন তোমার পার্সোনাল কিছু পেয়ে যাই ফোন ঘেটে? তুমি ঘাটবে না জানি। কিভাবে জানো? তোমাকে দেখে অমন মনে হয় না। আর তাছাড়া আমার ফোনে পার্সোনাল বলতে কিছু নেই। দীপ্তর কথা শুনে তাশা হেসে দেয়। ও দীপ্তকে বলে, তাহলে মিস্টার, তুমি ভুল জানো। বাই। কথাটা বলে তাশা কল কেটে দেয়। ও বেশ কিছু সময় মন খুলে হাসে। হঠাৎই ওর মন ভালো হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে মাত্র কিছু সময়ের পরিচয়ে দীপ্ত ওকে কতটা বিশ্বাস করে ফেলেছে। কতই না বোকা ছেলেটা। তাশা দীপ্তর ফোন আনলক করে ওর গ্যালারিতে ঢোকে। সেখানে দীপ্তর ছবি দেখতে থাকে। ও খুব খেয়াল করে দীপ্তর ছবি দেখে। ছেলেটা তো দেখতে বেশ হ্যান্ডসাম আছে। আগের দিন সেভাবে খেয়াল করা হয়নি। যাক, বিকালে গিয়ে ফোনটা ফেরত দিয়ে আসবো। সাথে থ্যাঙ্কস আর সরি দুইটাই একসাথে বলে আসবো। আয়ন উঠে ফ্রেশ হয়ে নাই। ও জানে নদী আর আজকে ওর সামনে সহজে আসবে না লজ্জায়। আয়ন বেশ ফুরফুরে মনে নাস্তা করার জন্য নিচে নামতে যায়। সিঁড়ির কাছে আসতেই দেখে ওর শাশুড়ির রুম থেকে ওনার কাশির আওয়াজ আসছে।
আজকে ওনার শরীরটা ভালো না, তাই উনি নাস্তা বানানোর জন্য নিচে যায়নি। আয়ান ওনার দরজায় টোকা দেয়। আসবো মা? এসো। শরীর কেমন আছে এখন আপনার? এখন মোটামুটি ভালোই আছি। আচ্ছা মা, আপনি তো সেদিন বললেন আমি আপনার ছেলের মতো, তাহলে আমার কিছু কথা রাখবেন আপনি? বলো। নদী ছোট থাকতে ওর সাথে কি হয়েছিল? ও কেন আপনাকে মা বলে ডাকে না? এত কিসের রাগ ওর আপনার প্রতি? তেমন কিছু না, হয়তো আমি ওর মা হওয়ার যোগ্য না। না মা, এমনটা বলবেন না। আমি জানি আপনি নদীকে কতটা ভালোবাসেন। ওর পেঁয়াজ পছন্দ না দেখে আপনি ওর তরকারি থেকে একটা একটা করে পেঁয়াজ বেছে ফেলে দেন। ওর কখন কি দরকার ও বলার আগেই সেটা হাজির করেন। আমার যতদূর ধারণা, নদীর সাথে ছোটবেলায় খারাপ কিছু করার চেষ্টা করেছে, আর সেটা করেছে আপনার ভাই, মানে ওর মামা। তাই তো ওর নিজের মামার প্রতি এত ঘৃণা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি ওর মামাই এমনটা করে থাকে তাহলে আপনি কেন প্রতিবাদ করেননি? আপনি তো ওর মা। আর যাই হোক, মায়েরা কখনো এসব সহ্য করে না। আপনি কেন সহ্য করলেন? আর আমি যতদূর জানতে পেরেছি, সেদিন রাতেই আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। কিন্তু ওনার অ্যাক্সিডেন্টটাও স্বাভাবিক না। আর অ্যাক্সিডেন্টের পরে পুলিশ কেস হলেও আপনি সেটা তুলে নিয়েছিলেন। এই সব কিছু নর্মাল না, কিন্তু একটা আছে। এখন আপনি আমাকে বলুন, আসলে কাহিনীটা কি? তুমি ভুল ভাবছো, এমন কিছুই না। আপনি কাউকে ভয় পাচ্ছেন তাই না? মা, আমাকে অন্তত বলুন, সত্যিটা কি? সত্যি আবার কি? কোনো সত্যি নেই। আপনি বলবেন না তাই তো? কিন্তু আর কতদিন আপনি এভাবে সত্যিটা লুকিয়ে বেড়াবেন? আপনি কি জানেন আপনার মিথ্যার জন্য আপনারই সন্তান আপনাকে কতটা ঘৃণা করে? আপনার মৃত ভাই মামা হিসেবে যার নদীর থেকে সম্মান পাওয়ার কথা, সেও এখন ঘৃণা পায়। মা, আমাকে সত্যিটা বলুন। এভাবে আর কতদিন বলুন তো? আয়নের কথা শুনে মায়ের চোখ ভিজে ওঠে। উনি আয়নকে নদীর ছোটবেলায় ঘটা ঘটনার কথা বলতে থাকে। নদী তখন বেশ ছোট, 5 বছর বয়স ওর। সেদিন ছিল দিশার আকিকার অনুষ্ঠান, বাড়ি ভর্তি মেহমান। আমার পরিবার বলতে শুধু আমার ছোট ভাই। ও সেদিন এসেছিল, একটা স্কাই ব্লু কালারের টি শার্ট পরা ছিল ও। সেদিন অনুষ্ঠানটা হয়েছিল আমাদের বাগান বাড়িতে, যেটা আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে। আমরা সব কিছু রেডি করে ওখানে গেছিলাম, তাই এক্সট্রা কোনো কাপড় নেয়নি কেউ। আমার ভাই ঢাকা একটা ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল, তাই একটা ফর্মাল শার্ট এনেছিল সাথে করে। ও সোজা বাগান বাড়িতে এসেছিল, তাই ওর কাপড়ের ব্যাগটাও ওর সাথেই ছিল। সেদিন ওয়েটারের হাত থেকে নদীর কাকার গায়ে জোশ পড়ে ওর শার্ট একদম ভিজে যায়। আমরা যেহেতু এক্সট্রা কোনো কাপড় নেইনি, তাই আমার ভাই ওর পরনে টি শার্ট খুলে নদীর কাকাকে পরতে দিয়েছিল। কিন্তু কে জানতো এটাই হবে ওর জীবনের সবচেয়ে বড় ভুল। নদী তখন খেলা করতে করতে বেসমেন্টে চলে গেছিল। ওর কাকা ওকে খোঁজার নাম করে বেসমেন্টে যায়, আর অন্ধকারের সুযোগ নিয়ে নদীকে বাজেভাবে টাচ করা শুরু করে। আমিও নদীকে খুঁজতে খুঁজতে বেসমেন্টের কাছাকাছি চলে যাই। আমার শব্দ শুনে ও নদীর সাথে খারাপ কিছু করে উঠতে পারেনি, তাড়াতাড়ি পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। অন্ধকার থাকায় ওর মুখ আমরা দেখতে পাইনি, কিন্তু যাওয়ার সময় পেছন থেকে ওর পরা টি শার্ট আমি আর নদী দুজনেই খেয়াল করি। নদী আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল আর বলছিল, মামা আমার সাথে পচা করেছে, আমার এসব জায়গায় ছুঁয়েছে, মামা ভালো না। কিন্তু ও তো জানতো না ওটা ওর মামা না, মামার টি শার্ট পরা ওর কাকা। আমি তখন রেগে ওকে ওর কাকের কাছে রেখে ওর কাকাকে ডেকে নিয়ে একটা রুমে যাই। সেখানে গিয়ে ওকে 2টা চড় মারি আর বলি আমি ওকে ছাড়বো না, ওর নামে পুলিশ কেস করব। কিন্তু ও ভয় পাওয়ার বদলে উল্টো আমাকে হুমকি দেয়, আমি যদি পুলিশ কেস করার চেষ্টা করি তাহলে ও আমার ভাইকে মেরে ফেলবে। আমি তবুও কোনো ভয় পাই না। অনুষ্ঠান শেষে আমি পুলিশ কেস করার জন্য বাড়ি থেকে বের হই। নদীর বাবা তখন একটা কাজে সাজেকে ছিল, ওর ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই ওকে আমি জানাতে পারিনি। পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই আমি খবর পাই আমার ভাইয়ের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি হাসপাতালে পৌঁছানোর আগে
আমার ভাই মারা যায়। নদীর কাকা তখন আমাকে বলে ও আগেই আমাকে সাবধান করেছিল, আমি ওর কথা শুনিনি, তাই তাই ও আমার ভাইকে মেরে ফেলেছে। আমি যদি এ ব্যাপারে কাউকে কিছু বলার চেষ্টা করি তাহলে ও নদীকেও মেরে ফেলবে। তখন একদিকে ভাইয়ের মৃত্যু শোক আর আরেকদিকে ওর হুমকি। আমি জানি আমি কাউকে কিছু বললেও হয়তো সত্যি আমার মেয়েটাকেও মেরে ফেলতো, তাই আমি কাউকে কাউকে আর কিচ্ছু বলিনি, নদীকেও না। এতগুলো বছর নীরবে ওর ঘৃণা সহ্য করেছি শুধুমাত্র ওর সেফটির জন্য। কথাগুলো বলতে বলতে নদীর মা কান্না করে দেয়। এত বছর যে সত্য নিজের ভেতরে গোপন করে রেখেছিল, আজ তা আয়নকে বলতে পেরে উনি কিছুটা হালকা হয়। আয়ন সবকিছু শুনে রাগে বলে, ওনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, খুব তাড়াতাড়ি উনি ওনার পাপের শাস্তি পাবে। না আয়ান, তুমি আমাকে কথা দাও, তুমি এসব কথা আর কাউকে বলবে না, নিজের ভেতরেই গোপন রাখবে। আমি আমার আদরের ছোট ভাইকে হারিয়েছি, এখন নিজের মেয়েটাকেও হারাতে চাই না। তুমি যে কথা জানো সেটা যেন কেউ না জানে বাবা। মা, আপনি চিন্তা করবেন না, আর কারো কোনো ক্ষতি হবে না। এবার থেকে যা হবে সব ভালোই হবে। বিকাল 4টা বাজার আগেই দীপ্ত ক্যাফেতে এসে তাসার জন্য অপেক্ষা করতে থাকে। তাসা ঠিক বিকাল 4টায় ক্যাফেতে পা রাখে। ও এদিক ওদিক তাকিয়ে দেখে কর্নারের একটা টেবিলে দীপ্ত বসে আছে। দীপ্ত তাসাকে দেখে ক্যাফেতে থাকা ঘড়িটার দিকে একবার তাকায়, তারপর তাসার দিকে তাকিয়ে ওর দিকে হাত নাড়িয়ে ইশারা করে। তাসাকে দীপ্তর বিপরীত পাশের চেয়ারে বসে। হাই, কি অবস্থা? কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। কি খাবে বলো, অর্ডার দিই? তা দেওয়া যায়, কারণ আমি একটু আপনার টাইম নেব। আমার একটা কাজ করে দিতে হবে, ততক্ষণে না হয় খাবার রেডি হোক। এখানে তো মনে হয় চা কফি ছাড়া কিছু পাওয়া যায় না। আরে না, এখানে অনেক স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, দাঁড়াও। দীপ্ত একজন ওয়েটারকে দেখে মেনু কার্ড চায়। তাসা মেনু দেখে একটা পাস্তা আর একটা চিকেন ফ্রাই অর্ডার দেয়, সাথে একটা মিল্ক শেক। দীপ্ত একটা স্যুপ আর একটা ক্যাপাচিনো অর্ডার দেয়। ওয়েটার যেতেই দীপ্ত বলে, এবার বলো আমাকে দিয়ে তোমার কি কাজ আছে? তুমি তো খুব ভালো ফটোগ্রাফার, আমার কিছু সুন্দর পিক তুলে দিতে হবে। তুমি জানলে কি করে? আমার আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি কাজ করে, তাই কালকে তোমার ফোন আনলক করে তোমার গ্যালারি ঘেটেছি। সেখানেই দেখলাম তুমি প্রকৃতির খুব সুন্দর সুন্দর ছবি তোলো। আর কোনো অ্যাপসে ঢুকিনি, সরি। হ্যাঁ, ইটস ওকে, ঢুকলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমার ওই জান বাবু টাবু নেই, বুঝলে? যে কেউ দেখলে সমস্যা হবে। বুঝলাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস অ্যান্ড সরি। একবার তো সরি বললেই আবার কেন? আগেরটা ছিল ফোন ঘাটার সরি, আর এখন একটা কালকের আমার খারাপ ব্যবহারের জন্য। আসলে কালকে আমি একটু ডিস্টার্ব ছিলাম, মন মানসিকতা ঠিক ছিল না, তাই নিজের সেন্সে ছিলাম না। কি বলতে কি বলেছি তখন আমার খেয়াল ছিল না। আই এম এক্সট্রিমলি সরি, আর থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। ইটস ওকে। তাই তো বলি তোমার মেয়েটা যেমন তুঙ্গে কেন? তোমার মতো মেয়ের আচরণ তো আমার হওয়ার কথা না। আমার মতো মেয়ে বলতে? তার মানে তুমি দেখতে এত সুইট, আর তার কথাবার্তা যদি বিপরীত হয়ে ঝাল ঝাল হয় তাহলে মেলে কিভাবে বলো? দীপ্তর কথা শুনে তাসা হেসে দেয়। ওরা দুজন ক্যাফের বাইরে যায় পিক তোলার জন্য। দীপ্ত নিজের ফোন দিয়ে তাসার বিভিন্ন অ্যাঙ্গেলে সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। হঠাৎই তাসার ফোন বেজে ওঠায়। ও একটু সাইডে গিয়ে কল রিসিভ করে। হ্যাঁ হৃদয়, বল। কেমন আছিস তুই? কেমন আবার থাকবো, আছি ভালোই। আয়ানের বিয়ের ব্যাপারটা নিশ্চয়ই তুই জানিস। হ্যাঁ জানি। তাহলে নিশ্চয়ই এটাও জানিস আয়ান ইতিমধ্যে ওর সোকল্ড ওয়াইফের সাথে বাসর সেরে নিয়েছে। হোয়াট? পাগলের মতো কি সব জাতা বকছিস? পাগলের মতো না, যেটা সত্যি সেটাই বলছি। আয়ান নিজে আমাকে বলেছে ও এই বিয়েটাকে মন থেকে মেনে নিয়েছে, নদীকে নিজের বউয়ের মর্যাদা দিবে। ও নাকি এই 2 দিনে ব্যবধানে নদীকে ভালোবেসে ফেলেছে। এটা হতে পারে না, কোনোভাবেই না। তুই জেগে জেগে স্বপ্নই দেখ আর ওর বউয়ের সাথে রোম্যান্স করুক। হৃদয় আয়নের বেস্ট ফ্রেন্ড আর তাসার খালাতো ভাই। হৃদয়ের মুখে এসব কথা শুনে তাসা আবারও রেগে যায়। ও সাথে সাথে আয়নকে কল করে। হ্যাঁ বলো, অফিসের জরুরি কোনো কাজ আছে? অফিসের কাজের বাইরে আমি কি তোমাকে কল করতে পারি না নাকি? আমি আসলে ওই রকম কিছু মিন করিনি। তো কেমন কিছু মিন করেছো? তাশা, আর ইউ ওকে? তুমি এভাবে কথা বলছো কেন? নো, তুমি আমার থেকে কিভাবে কথা বলা এক্সপেক্ট করো আয়ান? আমাকে ক্লিয়ারলি বলো তো কি হয়েছে? তুমি নদীকে ভালোবাসো? ওর সাথে বেড শেয়ার করেছো? ওকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাও? হ্যাঁ ভালোবাসি,
আর এটাও সত্যি, আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো আমাদের ভিতরে সম্পর্কটা নর্মাল হতে শুরু করেছে। আর 5টা বিয়ের রিজন আর তোমার বিয়ের রিজন তো এক না আয়ান। তুমি ওকে বিয়ে করেছিলে নিজের বদলা নেওয়ার জন্য, তাহলে তুমি কিভাবে ওকে ভালোবাসতে পারো? কেন ওর প্রতি উইক হচ্ছ? কেন এই বিয়েটাকে সত্যি মনে করছো? বিয়েটা কি নকল ছিল? বিয়ে কি কখনো সত্য মিথ্যা হয়? হ্যাঁ, এটা সত্যি, ওকে বিয়ে করার কারণ ভিন্ন ছিল, বাট তার মানে বিয়েটা তো মিথ্যা হয়ে যায় না, তাই না? আর হ্যাঁ, আমি ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলেছি, এতে দোষের কি আছে? প্রথমে আমি ভেবেছিলাম যে আমার বদলা পূরণের পরে ওকে ডিভোর্স দিয়ে দেব, বাট নাও আই অ্যাম ডিপলি লাভ হার। ওকে ছাড়া পসিবল না আমার পক্ষে। আমার দোষী অন্য কেউ, ও কোনো দোষ করেনি যে ওকে আমি ভালোবাসতে পারবো না। আই হোপ তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তাহলে আমার কি হবে? আমার ভালোবাসার কি হবে আয়ান? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। মা বাবা মারা যাওয়ার পরে মামুনি যখন আমাকে তোমাদের বাড়িতে নিয়ে আসলো, তখন থেকেই ভালোবাসি তোমায়। শুধুমাত্র তোমার জন্য আমি মন দিয়ে পড়াশোনা করেছি, নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে তুলেছি, কারণ তুমি এমনটা পছন্দ করো তাই। আর আজকে তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আই নো তুমি আমাকে ভালোবাসো, বাট আমি কি কখনো তোমাকে হ্যাঁ বলেছি? তোমার সাথে কোনো কমিটমেন্টে জড়িয়েছি? তাছাড়া আমি ছোট থেকেই তোমাকে খুব ভালো বন্ধু মনে করি, তার বাইরে আর কিছু না। যখনই তোমাকে আমার জন্য পাগলামি করতে দেখেছি আমি নিজেকে সংযত রেখেছি, তোমাকে ইগনোর করেছি। তাহলে আজকে কেন তুমি নিজের দায় আমার উপরে চাপাচ্ছ? আয়নের কথাগুলো শুনে তাশা এক মুহূর্তের জন্য থমকে যায়। ওর চোখ বেয়ে পানি পড়তে থাকে। ওর এত বছরের ভালোবাসা আজকে অন্য কারো, এটা যেন ও মানতেই পারে না। ও কেমন মিনতির সুরে বলে, আয়ান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই কান্ট লিভ উইদাউট ইউ। আই অলসো। আমিও নদীকে ছাড়তে পারবো না। তাশা, বাস্তবতা মানতে শিখো। এমন একটা দিনের জন্যই তোমাকে সবসময় দূরে সরিয়ে রাখতাম, কিন্তু দেখো আজকে আমার দ্বারা সেই তোমাকে কষ্ট পেতে হচ্ছে। তুমি কোথায় আছো এখন বলো আমায়, আমি আসছি। নো নিড। কথাটা বলে তাশা কলটা কেটে দেয়। 1017। ওর মনে হতে থাকে ওর দুনিয়া এখানেই থমকে গেছে। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো লাগে ওর কাছে। ও সেখানে দাঁড়িয়ে কিছু সময় নীরবে কান্না করে। ওর চোখ একদম লাল হয়ে যায়। ও চোখ মুছে দীপ্তর সামনে আসে। দীপ্ত ওকে দেখেই বোঝা যায় কিছু একটা সমস্যা হয়েছে। তাশাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও এত সময় ধরে কান্না করেছে। দীপ্ত তাশাকে বলে, তুমি ঠিক আছো? তোমার বাসায় কোনো সমস্যা হয়েছে? না। তো এতটুকু বলে তাশা ক্যাফে থেকে বেরিয়ে যেতে নাই। তখন একটা ওয়েটার বেখেয়ালে গরম কফি ট্রে নিয়ে তাশার সাথে ধাক্কা খায়। সম্পূর্ণ কফি তাশার হাতে পড়ে। কফির মগ তাশার বাম পায়ে পড়ে। কাচের মগ ভাঙে। তাশার পায়ের উপরটা বেশ খানিকটা কেটে যায়। দীপ্ত সেটা খেয়াল করে সে ওয়েটারকে বলে, এই রেখে চলতে পারো না? কি করলে এটা তুমি? সরি স্যার, ম্যাম আমি ইচ্ছা করে করিনি। আপনি হুট করে সামনে চলে আসলেন, বুঝতে পারিনি। তোমাদের ছেলেদের কাজই তো এটা, জানো বোঝো সবই, শুধু অবস্থাকার নাটক করো। পুরুষ জাতটাই খারাপ। তাশার কথা শুনে দীপ্ত আর ওয়েটার দুজনে ওর দিকে অবাক চোখে তাকায়। দীপ্ত মনে মনে বলে, এই মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? ভুল করলো ওয়েটার, আর এ এখন পুরুষ জাতের দোষ দেখছে। পুরুষ নিয়ে এর এত কিসের সমস্যা বুঝলাম না। কোন পুরুষ আবার এর কি বিগড়েছে? ওয়েট, এর কি বয়ফ্রেন্ড আছে নাকি? সে কি ওর সাথে ঝগড়া করেছে, নাকি ব্রেকআপ, নাকি চিট করেছে ওকে? নিশ্চয়ই এমন কিছু হবে, তাই তো কেঁদে কেটে নাকের জলে চোখের জল করেছে পুরা। শালা কোন হারামজাদা এমন সুইট একটা মেয়ের মন ভাঙলো রে। তাকে সামনে পেলে দিতাম দুটা। নিজে তো ডুবলো, সাথে পুরো পুরুষ জাতির মান ইজ্জত ডুবালো। দীপ্তর ভাবনার সুতো কাটে ওয়েটারের কথাই। ম্যাম বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারিনি। আমি ইচ্ছা করে করিনি। আপনি প্লিজ আমার নামে কমপ্লেন করবেন না, তাহলে আমার চাকরিটা আর থাকবে না। হ্যাঁ জানি জানি, আমার আর কারোর প্রতি কোনো কমপ্লেন নেই। চলুক সবাই নিজের মর্জি মতো। আই ডোন্ট কেয়ার। তাশা ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। তাশার কথা শুনে ওয়েটার আবারও ভেবাচাকা খায়। তাশা কথাগুলো বলে চলে যায়। আর দীপ্ত অনেক কষ্টে নিজের হাসি আটকে মনে মনে বলে, এই মেয়েকে যত দেখছি অবাক হচ্ছি। একজনের ক্রিয়ার জাল আর একজনের উপর মিটায়। ইন্টারেস্টিং আছে। না জানি কোন জাউরা মেয়েটাকে ছ্যাঁকা দিল। মেয়েটা ছ্যাঁকাকে একদম ব্যাকা হয়ে গেছে। কিসব উল্টোপাল্টা বকছে। পাগলা গারোতে না দেওয়া লাগে শেষমেশ। স্যার, ম্যাডাম এসব কি বলে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। তোমার বুঝে কাজ নেই। কফির বিলটা তো তোমাকে পে করতে হবে, তাই না? জি স্যার, যেহেতু আমার থেকে নষ্ট হয়েছে তাই আমাকে পে করতে হবে। কত টাকা বিল?
220 টাকা। আচ্ছা, ওটা আমি পে করে দেব। থ্যাঙ্কস স্যার, আমার জন্য এটা অনেক বড় উপকার। ঠিক আছে, যাও কাজ করো। এরপর থেকে সাবধানে কাজ করবে। জি স্যার। দীপ্ত কফির বিল পে করে দিয়ে বাসায় চলে আসে। 1477 আয়ান নদীদের পুরনো লাইব্রেরিতে 1 ঘন্টা যাবৎ কিছু একটা খুঁজে চলেছে। হঠাৎ একটা সিক্রেট লকার খুঁজে পায়ও। সেটাই পায় একটা পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটাও এত সময় ধরে খুঁজছিল। পেন ড্রাইভটা পেয়ে আয়নের মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। ও নিজেকে নিজে বাহবা দিয়ে বলে, ব্রাভো আয়ান, এই না হলে চৌধুরী বংশের যোগ্য ছেলে। এবার এই পেন ড্রাইভই আমাকে আমার শত্রু অবধি পৌঁছে দেবে। তারপর শুরু হবে আমার প্রতিশোধের খেলা। আয়ন খুবই সাবধানতার সাথে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। রুমে এসে ও নদীর জন্য অপেক্ষা করতে থাকে। নদী এসে দেখে আয়ন রুমে নেই। ও এটাই চাচ্ছিল। কালকে রাতের পর থেকে ও আয়নের সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে। ও রুমের দরজা আটকে দিয়ে সাউন্ড বক্সে একটা রোমান্টিক মিউজিক চালিয়ে দিয়ে আয়নের একটা শার্ট নিয়ে নাচতে থাকে। এমনভাবে নাচতে থাকে যেন ওটা একটা শার্ট না, আয়ন নিজে। আয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে নদীর কাণ্ড কারখানা দেখতে থাকে আর হাসতে থাকে। একটু সময় পরে ও বেলকনি থেকে বেরিয়ে আসে আর বলে, আমার সাথে নাচার এত শখ, সেটা আমাকে বললেই তো পারতে। শুধু শুধু আমার শার্ট নিয়ে কষ্ট করে কেন নাচছো? আয়নের কণ্ঠ পেয়ে নদী ভূত দেখার মতো চমকে ওঠে। ওর হাত থেকে আয়নের শার্ট পড়ে যায়। ও এমনভাবে কাচুমাচু করতে থাকে যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আয়ন নদীর সামনে আসতেই নদী 2 পা পিছিয়ে যায়। নদীকে পিছাতে দেখে আয়ন আবারও ওর দিকে এগিয়ে আসে। নদীও পিছিয়ে যায় আয়নের কাছে। এই সামনে পিছনে খেলাটা বেশ ভালোই লাগছিল। ও শয়তানি হাসি এসে বারবার এগোতে থাকে আর নদী পিছনেই সরতে থাকে। একসময় নদীর পিঠ গিয়ে দেয়ালে আটকে যায়। নদীর পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যায়, কিন্তু আয়ান নদীর কোমরে 2 হাতে জড়িয়ে ধরে বলে, আমার সাথে নাচতে চাও সেটা আমাকে বলতে, আমি কিন্তু খুব ভালো নাচাতে পারি। আমি মোটেও তোমার সাথে নাচতে চাই না। তাহলে আমার শার্ট নিয়ে নাচছিলে কেন? ওটা সামনে পেয়েছি, নিয়ে নেচেছি। এতে এত কিছু ভাবার কি আছে? আয়ন ফুট করে নদীর ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। এমন আচমকা আক্রমণের জন্য নদী মোটেও প্রস্তুত ছিল না। আয়ন খুব সফটলি নদীকে কিস করে। নদী ঠোঁট ছেড়ে নদীর কানে কানে বলে, বড়দের কাছে এত লজ্জা পেতে নেই। অবশ্য আমি তোমার মনের কথা বুঝতে পারি। এই যে যেমন তুমি নাচটা শার্ট নিয়ে না আমাকে নিয়ে করতে চাও, এটা আমি বুঝে নিয়েছি। ঠিক তেমনি তোমারও উচিত আমার মনের কথা বুঝে নেওয়া। যেমন ধরো, আমার এখন তোমাকে চুমু খেতে মন চাচ্ছিল, খেলাম। কিন্তু আমি চাই এরপর থেকে তুমি আমার মনের কথা বুঝে নিজেই চুমুটা খাবে। যাই হোক, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। কি এসব? আই লাভ ইউ। এক মুহূর্তের জন্য নদী অন্য জগতে হারিয়ে যায়। আয়নের মুখে লাভ ইউ কথাটা ও কখনো আশাই করেনি। তাই ও অনেকটা অবাক হয়, আবার মনে মনে খুশি হয়। ওর চোখে মুখে লজ্জা ছেয়ে যায়। ও আয়নের বুকে হাত দিয়ে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পালিয়ে যায়। সেটা দেখে আয়ন বলে, হাই বউ, দেখি আমার লজ্জা পেয়েছে। লজ্জা পেলে মেয়েটাকে আরও বেশি কিউট লাগে। রাত এখন 11টা। ক্যাফে থেকে আসার পরে এই পর্যন্ত তাশা কিছু খায়নি, এমনকি 1 গ্লাস পানিও না। ও বেলকনিতে দোলনায় বসে আছে মন খারাপ করে। হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। আনোর নাম্বার দেখে ও প্রথমে রিসিভ করে না, কিন্তু পরপর আরও 2 বার কল আসতে দেখে ও কলটা রিসিভ করে। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? দীপ্ত? যাক, মনে আছে তাহলে। হঠাৎ কি মনে করে? এই ওকে, এই প্রশ্ন কেন? আশা, আমি কোনো বাচ্চা না, একজন যথেষ্ট অ্যাডাল্ট মানুষ। আজকে ক্যাফেতে তুমি কান্না করেছো। ওয়েটারের সাথে তোমার আচরণে বোঝা গেছে তোমার কোনো একটা প্রবলেম হয়েছে। আর আমি যদি ভুল না হই তাহলে সেটা রিলেশন নিয়ে। তুমি যদি চাও আমার সাথে শেয়ার করতে পারো। কখনো কাউকে ভালোবেসেছো? বাসতাম, তবে বলা হয়নি কখনো। আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিছুদিন আগে বিয়ে করেছে। বন্ধুত্ব নষ্ট হবে সেই ভয়ে কখনো কনফেস করিনি। বাট ওর বিয়েটা হুট করে হয়েছে, আর আমিও এখন নিজেকে মানিয়ে নিয়েছি, মুভ অন করে নিয়েছি ওর উপর থেকে। তবে ভেবো না ওইরকম ডিপ ফিলিংস ছিল। মাত্র ওর প্রতি একটা ফিলিংস জন্মাতে শুরু করেছিল, আর তখনই ও বিয়ে করে ফেলে। যাই হোক, আমি এখন এটা মেনে নিয়েছি। ও আজীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে। এবার তোমারটা বলো। সেম টু ইউ। অন সাইডেড লাভ, বাট আই কনফেস টু হিম। ওকে অনেকবার নিজের ফিলিংস শেয়ার করেছি, ওর জন্য অনেক পাগলামি করেছি, বাট ও কখনো পাত্তা দেয়নি। আমার দুঃসম্পর্কের কাজিন হয়। আমার মা বাবার অ্যাক্সিডেন্টে ডেথ হয় আমি ছোট থাকতে। তখন ওর মা আমাকে ওদের বাড়িতে এনেছিল। তখন থেকেই ওকে ভালো লাগতো। যত বড় হলাম ফিলিংস ডিপ হলো, বাট হি ডোন্ট কেয়ার। বিয়ে করেছে, তখন বলেছিল ওটা জাস্ট এমনি বিয়ে, বাট এখন জানলাম হি লাভস হিজ ওয়াইফ। তাকে নাকি ছাড়তে পারবে না। বাট হ্যাঁ, এটা সত্যিও কখনো আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেনি। অলওয়েজ ফ্রেন্ডের মতো ট্রিট করেছে।
আমারই ভুল ছিল ওর প্রতি উইক হওয়া। ও জানি কষ্ট হবে, বাট পরামর্শ দিব ওকে ভুলে মুভ অন করা ট্রাই করো। জীবন খুবই সুন্দর, একজনের পিছনে পড়ে থেকে সেটাকে নষ্ট করো না। আর বাংলাদেশ কি ছেলের অভাব পড়েছে নাকি যে তোমাকে ভালোবাসবে? এবার তার গলাতেই ঝুলে পড়ো। দীপ্তর কথা শুনে তাসা মন খারাপের মাঝেও হেসে দেয় ও মজা করে দীপ্তকে বলে, কেন, আমি কি বাঁধন না কিছু গলায় ঝুলে পড়বো? হুম, তুমি হলে মুক্তোর মালা, যে তোমাকে পাবে সে হলো বাদর। বলে না বাদরের গলায় মুক্তোর মালা, কারণ সে লাকি, তাই তোমার মতো মুক্তোর মালা তার গলায় ঝুলবে। ভালো জোকস মারতে পারো তুমি। পায়ের কাটা জায়গায় অ্যান্টিসেপটিক লাগিয়েছো? আর হাত যে কতটা পুড়ে গেল সেখানে মলম লাগিয়েছো? না। যাও লাগাও, তারপর কথা হবে। আচ্ছা। তাসা দীপ্তর কথা মতো হাতে পায়ে মলম লাগিয়ে নেয়। ধীরে ধীরে ওরা দীপ্তর মাঝে সম্পর্কটা সুন্দর হতে থাকে। ওরা একে অপরের সাথে অনেক সময় কাটাতে থাকে। ওরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। দীপ্ত তাসাকে প্রপোজ করলে তাসা অ্যাকসেপ্ট করে নেয়। কেটে যায় বেশ কিছুদিন। আজকে নদীর জন্মদিন। ও সেই ছোটবেলার ঘটনার পরে বড় অনুষ্ঠানে ভয় পায়, কিন্তু আয়ানের কথাই এবারে নিজের জন্মদিন বড় করে পালন করতে রাজি হয়। আয়ান আর ওর ভেতরের সম্পর্ক এখন স্বাভাবিক। নদীর কেক কাটার পরেই কয়েকজন পুলিশ বাড়িতে প্রবেশ করে। পুলিশ দেখে বাসার সবাই অবাক হয়ে যায়। নদীর বাবা বলে, একই বাড়িতে পুলিশ কেন? আমি ডেকেছি ওনাদের। এমন একটা দিনে বাড়িতে পুলিশ ডাকার কি দরকার ছিল? কোনো দরকার হলে তুমি থানায় গিয়ে সেরে আসতে, বা পরে একদিন ডাকতে। না, পরে একদিন ডাকা যেত না? আর ওনারা এখানে অপরাধীকে অ্যারেস্ট করতে এসেছেন। এসবের মানে কি আয়ান? বলছি কাকা, আজকের তারিখটা মনে পড়ে আপনার? এখান থেকে কয়েক বছর আগে এই তারিখে কোনো ঘটনা কিছু মনে পড়ে? আয়ানের কথা শুনে কাকা ভয় পেয়ে যায়। উনি বলে, কি আবার মনে পড়বে? কে তুমি? এই তো মনে পড়েছে, না হলে কি ভয় পেয়ে জিজ্ঞেস করতেন আমি কে? হ্যাঁ, আমি সে নয়ন চৌধুরীর একমাত্র ছেলে আয়ান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। তুমি নয়নের ছেলে? অবাক হচ্ছেন নাকি? এখনো অনেক কিছু বাকি। তুমি আয়ান চৌধুরী? হ্যাঁ বাবা। কি হয়েছে আমাকে বলো তো। আমার বাবা আর নদীর কাকা ছিল বেস্ট ফ্রেন্ড। আমার দাদা রেখে যাওয়া সম্পত্তি দিয়ে আমার বাবা একটা কোম্পানি দাঁড় করায়। দিনে দিনে কোম্পানি বেশ বড় হয়। কাকা তখন শহরে ব্যাচেলর হয়ে পড়াশোনা করতেন। বাবার কি মনে হয় কাকাকে নিজের কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। খুব বিশ্বাস ছিল কাকার প্রতি, কিন্তু এই লোক আমার বাবার পিঠে ছুরি মারে। অন্য কোম্পানি থেকে ঘুষ খেয়ে আমাদের কোম্পানির গোপন তথ্য লিক করে দেয়। দিনের পর দিন কোম্পানির মালের সাথে মাদক পাচারের কাজ শুরু করেন। পুলিশের রেডে যখন মাদক আটক হয় তখন আমার বাবাকে ফাঁসিয়ে দেয়, কারণ কোম্পানির মালিক ছিল বাবা, আর মাদক আটক হয় কোম্পানির মালের সাথে। আমার বাবার মান সম্মান সব শেষ হয়ে যায়। বাবার একজন বিশ্বস্ত স্টাফ বাবাকে জানায় এসবের পিছনে কাকার হাত আছে। বাবা প্রথমে বিশ্বাস না করলেও পরে তার কথা মতো সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন আসলেই এই লোক ঘুষ দিচ্ছে প্লাস মাদক কারবারির সাথে যুক্ত। বাবা তখন ফুটেজগুলো একটা পেন ড্রাইভে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল। পথে বাবা কাকাকে কল দিয়ে গালি দেয় আর বলে সব কিছু পুলিশকে জানিয়ে দেবে। কাকা ভয় পায়। ওনার সাথে যারা যুক্ত ছিল তাদের সাথে প্ল্যান করে পথেই আমার বাবাকে ট্রাক দিয়ে পিষে মারে, আর তারপর সেই পেন ড্রাইভ নিজের কাছে রাখে। আমার বাবার ডায়েরি লেখার শখ ছিল। সব সত্যি জানার পরে বাবা ডায়েরিতে লিখে রেখে যায়, আর ডায়েরিটা গাড়ির সিটের নিচে রেখে যায়। এরা ভেবেছিল ডায়েরিটা বেকার, তাই ওটা আর নেয়নি। পরে ডায়েরি থেকে আমরা আসল সত্যিটা জানতে পারি। আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র এই পেন ড্রাইভের জন্য। আর হ্যাঁ, একটা কথা, নদী ছোটবেলায় তোমার সাথে তোমার মামা অসভ্যতা করেনি, করেছিল এই লোক। ইনি তোমার মামার টি শার্ট পরেছিল, তাই এতদিন ধরে তুমি ভেবে এসেছো তোমার মামা ছিল সেই ব্যক্তি। তোমার মা আসল সত্যিটা জানে, কিন্তু তোমাকে বা কাউকে না বলার কারণ এই লোক তোমার মাকে হুমকি দিয়ে রেখেছে সত্যিটা বাইরে আসলে তোমাকে মেরে ফেলবে। তাই তোমার মা কাউকে কিছু বলেনি। তোমার মামাকে এই লোক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। আয়নের মুখে সব সত্যি জানতে পেরে নদী ওর কাকাকে একটা চড় মারে। ঘৃণায় ও থুতু ফেলে। কান্না করতে করতে ওর মাকে গিয়ে জড়িয়ে ধরে মা বলে ডাকে। নদীর মাও কান্না করে দেয়। আয়নুর বাবার আর নদীর মামার অ্যাক্সিডেন্টের সময় কিছু প্রমাণ আগেই জোগাড় করে রেখেছিল। সব কিছুর ভিত্তিতে পুলিশ নদীর কাকাকে অ্যারেস্ট করে। দুটো খুনের অপরাধে আদালত নদীর কাকার ফাঁসির আদেশ দেয়। নদী আর আয়ন এখন পরিবার নিয়ে ভালো আছে। আয়ান নদীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে।
দীপ্ত আর তাশা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। ওরা খুব ভালো আছে বর্তমানে। সমাপ্ত।